গুলো দেওয়া এই সবগুলোই পরীক্ষায় আসে। হ্যাঁ, যেমন ধরেন 10 to 20% অফ ভেনাস থ্রোম্বোএম্বোলিজম কি পালমোনারি এম্বোলিজম, এটা পরীক্ষায় আসে। তারপরে দেখেন, এবং মেজরিটি হচ্ছে কি ডিপ ভেন থ্রোম্বোসিস। তারপরে দেখেন ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট ওমেন ইন প্রেগন্যান্সিতে থাকে, 40%। তারপর রিলেটিভ রিস্ক অফ থ্রোম্বো এম্বোলিজম ইন প্রেগন্যান্সি 4 to 6 ফোল্ড ইনক্রিজ থাকে কম্পেয়ার টু নন প্রেগন্যান্সি, এবং অ্যাবসলিউট রিস্ক থাকে ইন দ্য প্রেগন্যান্সি এন্ড পিপেরিয়াম কত, 1000-এ 1 থেকে 2 জনের। ইনসিডেন্স অফ পালমোনারি এম্বোলিজম ইন ইউকে কতটুকু দেখেন, 1.3 পার 10,000 ম্যাটারনিটিস। তাহলে এই যে স্ট্যাটিস্টিক্স গুলা, এখানে কি বুঝার কিছু আছে আপুরা? আছে? বুঝার কিছু আছে? না, তাহলে কি করতে হবে বলেন তো আপনাকে? এটা টিএম লিখে রাখেন, টিএম মানে টানা মুখস্থ, একদম থরলি মেমোরাইজ করবেন, ঠিক আছে? এটা ঠিক আছে। তাহলে এতটুকু খুব সুন্দর করে, যে জাস্ট এতটুকু মেমোরাইজ করেন, ঠিক আছে? তারপরে টুকু এগুলো আর এত বেশি দরকার নাই। কোয়েশ্চেন গুলো নিজেরা সলভ করবেন, কোনো প্রবলেম থাকলে আমাকে, আমাদের একটা ফিডব্যাক ক্লাস হবে যেখানে আপনাদের জেনেটিক্স এবং প্যাথোলজি, মানে আমি যেই দুইটা ক্লাস নিচ্ছি এই দুইটা ক্লাসের উপরে একটা ফিডব্যাক ক্লাস ইনশাল্লাহ পরে হবে, কিছুদিনের মধ্যেই হবে। তো তখন দেখবেন ওই ফিডব্যাক ক্লাসে আপনারা যার যেখানে প্রবলেম সেটা টুকে রাখবেন। ইন দ্য মিন টাইম অলরেডি হয়তো জেনেটিক্স থেকে আপনাদের কিছু কিছু প্রবলেম বের হয়েছে, সেগুলো সব আপনারা নোট ডাউন করে রাখেন। প্যাথোলজি থেকেও সেম, সেই ফিডব্যাক ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এবং পাশাপাশি সবগুলো প্রশ্ন সলভ করে রাখবেন। এবার আসেন আমরা নেক্সট টপিকে চলে যাব, দ্যাট ইজ নিওপ্লাসিয়া। ঠিক আছে, সো নিওপ্লাসিয়া মানে কি, নিউ গ্রোথ। ঠিক আছে, ক্যারেক্টারাইজড বাই, এই নিউ গ্রোথটা কেমন থাকবে, নর্মাল থাকবে না, এটা হচ্ছে অ্যাবনর্মাল থাকবে। অ্যাবনর্মাল একটা গ্রোথ হচ্ছে আনকন্ট্রোলড এবং আনকোঅর্ডিনেটেড গ্রোথ হচ্ছে। ঠিক আছে, নিউ গ্রোথ মানেই যে একটা নর্মাল গ্রোথ হচ্ছে তা না, একটা অ্যাবনর্মাল, আনকোঅর্ডিনেটেড এবং আনকন্ট্রোলড গ্রোথ হচ্ছে। আচ্ছা, গ্রোথ পারসিস্ট আফটার সিজেশন অফ স্টিমুলাই। তাইলে আমরা কি বুঝতেছি, যে আমরা স্টিমুলাইটা সিজেশন করে ফেললাম, তারপরেও যদি গ্রোথটা পারসিস্ট করতে থাকে, দ্যাট ইজ নিওপ্লাসিয়া। ওকে, আচ্ছা। এবার আসেন ম্যালিগনেন্ট নিওপ্লাসিয়া। তাইলে নিওপ্লাসিয়া হতে পারে বিনাইন, হতে পারে ম্যালিগনেন্ট। ম্যালিগনেন্ট নিওপ্লাসিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, কি কি থাকে, ইনভেশন থাকবে, এবং ম্যালিগনেন্ট যখন ম্যালিগনেন্সি ডেভেলপ করবে তখন এটার গ্রোথটা কেমন থাকবে, র্যাপিড থাকবে। ঠিক আছে, এবং সেখানে মেটাস্টেসিস থাকবে, মানে সারাউন্ডিং অর্গান ইনভলভমেন্ট থাকবে, এবং ডিফারেন্সিয়েশন গুলো কেমন থাকবে, পোর, মানে সেল গুলা ডিফারেন্সিয়েট করা যাবে না। ঠিক আছে, পোরলি ডিফারেন্সিয়েটেড সেলস থাকবে ফ্রম দ্য নর্মাল অরিজিনাল সেলস, তাই না? আচ্ছা, এবার আসেন ডেফিনেশন। ডেফিনেশনের মধ্যে আমরা কয়েকটা কথা পড়বো। দেখেন কি বলতেছে, যে হোয়াট ইজ কার্সিনোমা। কার্সিনোমাটা কি, এটা হচ্ছে কি একটা ম্যালিগনেন্সি অফ ইপিথেলিয়াল অরিজিন। সার্কোমা মানে কি, ম্যালিগনেন্সি অফ মেসেনকাইমাল অরিজিন। এগুলো জাস্ট রিডিং, নট সো ইম্পর্টেন্ট ফর এক্সাম, জাস্ট রিডিং। টেরাটোমা কি, ইজ আ নিওপ্লাজম কন্টেইনিং মোর দেন ওয়ান জার্ম সেল, তাই না? তাহলে আমরা কি জানি, ওভারিয়ান টেরাটোমা পড়েছি, টেস্টিকুলার টেরাটোমা জানি, তাই না? ওভারিয়ান টেরাটোমার নাম কি বলেন তো? আমরা গাণিতে কিভাবে পাই ওভারিয়ান টেরাটোমা, কি প্রেজেন্টেশন নিয়ে আসে আপনার কাছে? ডার্ময়েড। ভেরি ডার্ময়েড গুড, সিস্ট। ডার্মাইড সিস্ট, তাই না? ডার্ময়েড। ডার্মাইড সিস্টে আমরা কি পাই, তিনটা জার্ম লেয়ারেরই জিনিসপত্র পাই, চুল পাই, বোনস পাই, তাই না? তাইলে আমরা ইপিডার্মাল অরিজিন পাচ্ছি, বোনস, মেসেনকাইমাল অরিজিন পাচ্ছি। ঠিক আছে, বুঝা গেল জিনিসটা? আচ্ছা, দাঁত পাচ্ছি, তাহলে মোর দেন ওয়ান জার্ম লেয়ারের জিনিসপত্র পাচ্ছি। আর টেস্টিকুলার টেরাটোমাটা কি, ম্যালিগনেন্ট হয় ইউজুয়ালি। আচ্ছা, এবার আসেন তারপরে আমরা আরো কিছু ডেফিনেশন দেখি, যেমন কোরিওস্টোমা। ঠিক আছে, কোরিওস্টোমা দেখেন প্রথম তিনটা হচ্ছে রিপিটেশন এইখানকার এতটুকুই। তবে কোরিওস্টোমা জিনিসটা কি, কোরিওস্টোমা কি, একটা নন ম্যালিগনেন্ট মাস অফ নর্মাল টিস্যু ইন অ্যান একটোপিক লোকেশন। ঠিক আছে, একটা নর্মাল টিস্যু যদি একটোপিক অন্য কোথাও লোকেটেড থাকে কিন্তু সেটা ম্যালিগনেন্সিও নয়, সেটাকে আমরা কি বলছি, কোরিওস্টোমা। আর হেমাটোমা মানে কি, এটাও একটা নন ম্যালিগনেন্ট মাস অফ ডিসঅর্গানাইজড বাট ম্যাচিওর টিস্যু ইনজিনাস টু দ্য সাইট। ঠিক আছে, মানে ওর যেখানে হওয়ার কথা ছিল সেখানে না, কিন্তু সেই টিস্যু গুলা কেমন ডিসঅর্গানাইজলি অ্যারেঞ্জ, সেটাকে আমরা কি বলতেছি, হেমাটোমা। আচ্ছা, গ্রোথ অফ টিউমার লাগবে না পড়া, এটা দ্যাট ইজ দিস ইজ নট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ফিচার্স অফ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, এটা একবার জাস্ট রিডিং দিয়ে রাখবেন আপনারা। ডিফারেন্সিয়েশনটাও এত বেশি লাগছে না, ডিফারেন্সিয়েশন মানে কি একবার রিডিং দিয়ে রাখবেন, আর লিখে রাখেন, এই সব জায়গায় আর লিখে রাখেন, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে না। আচ্ছা, ডিফারেন্সিয়েশন মানে তো আপনারা সবাই বোঝেন, এক্সটেন্ড টু হুইচ নিওপ্লাস্টিক সেলস রিসেম্বলস নরমাল সেল, যেটা একটু আগে আমি বলে ফেলছিলাম। বেনাইন টিউমার হচ্ছে কি ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকে, আর ম্যালিগন্যান্ট টিউমার কি পুয়ারলি ডিফারেন্সিয়েটেড থাকে। আচ্ছা,
এবার আসেন মেটাস্টেসিস মানে আমরা সবাই জানি, ঠিক আছে, দ্যাট এক্সেপ্ট ফর দ্য বেসাল সেল কার্সিনোমা এন্ড গ্লায়োমা অল ক্যান্সারে প্রেজেন্ট। আচ্ছা, মেটাস্টেসিস কি রুট কি, তিনটা রুটে হয়, একটা হচ্ছে লিমফ্যাটিক, একটা ব্লাড, একটা হচ্ছে বডি ক্যাভিটি দ্বারা যেতে পারে, ঠিক আছে। লিমফ্যাটিকে ইউজুয়ালি কার্সিনোমা গুলো লিমফ্যাটিক মেটাস্টেসিস হয়, ঠিক আছে। ব্লাড মেটাস্টেসিস হয় সার্কোমা, রেনাল সেল কার্সিনোমা, কোরিও কার্সিনোমা এগুলা। আর বডি ক্যাভিটিতে দিয়ে যেতে পারে ওভারিয়ান, ব্রেস্ট, সিরোমিক্সোমা, পেরিটোনি এগুলা। আচ্ছা, এবার আসেন হচ্ছে এটা পড়তে হবে, এটা জানতে হবে আপনাদেরকে, এই যে ইনহেরিটেড জেনেটিক প্রিডিসপোজিশন টু ক্যান্সার ইনক্লুড, ঠিক আছে। এই ক্যান্সার গুলোর নাম আপনাদেরকে জানতে হবে, এটাতে একটা দাগ দেন আপনারা, কি কি আছে ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম। এই এক্সাম্পল গুলো জানবেন, যেমন রেটিনোব্লাস্টোমা আছে, এন্ডোমেটাস পলিপোসিস কোলাই আছে, মেন আছে, ঠিক আছে, নিউরোফাইব্রোমাটোসিস 1 and 2 আছে। এটা মেন মানে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া। তারপর হচ্ছে কি ওয়ান হিপেল লিন্ডু সিনড্রোম আছে, ঠিক আছে। সো দিস আর দ্য ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম। আচ্ছা, ইনহেরিটেড অটোসোমাল রিসেসিভ সিনড্রোম অফ ডিফেক্টিভ ডিএনএ রিপেয়ার কারা আছে, এই নামগুলো জানবেন, এবং ফ্যামিলিয়াল ক্যান্সার এই তিনটা নামও জানবেন, ঠিক আছে। ওকে, তারপরে আসেন ক্যান্সার জিন। ক্যান্সার জিন কি কি আছে, এই চারটা নাম জানবেন, ঠিক আছে। এগুলো প্রশ্ন আসতে পারে। বিআরসিএ জিন কি 1 and 2, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি জেনেটিক্সে, এবং তখন সেখানে আমরা এই লাইনটা আমরা জানতাম না, দ্যাট বিআরসিএ 1 জিন কোথায় থাকে, লং আর্ম অফ ক্রোমোজোম 17, আর বিআরসিএ জিন 2 কোথায় থাকে, লং আর্ম অফ ক্রোমোজোম 13, ঠিক আছে। আর বিআরসিএ জিন যে ইউজুয়ালি ব্রেস্ট এন্ড ওভারিয়ান ক্যান্সার করে, সেটা আমরা অলরেডি দেখে আসছি, ঠিক আছে। বিআরসিএ 2 জিনটা দেখেন, ব্রেস্ট এন্ড ওভারিয়ানের পাশাপাশি আর কি কি করতে পারে, মেল ব্রেস্ট ক্যান্সার করতে পারে, প্রোস্টেট ক্যান্সার করতে পারে, প্যানক্রিয়াটিক ক্যান্সার করতে পারে, ঠিক আছে। এবং 85% লাইফ টাইম রিস্ক থাকে একটা পেশেন্টের ওভারিয়ান ক্যান্সার হওয়ার, ঠিক আছে। লাইফ টাইম রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সার ইজ, দেখেন তো এই রেশিওটা কি ঠিক আছে আপনাদের সাথে, এই যে এটাকে আমরা জেনেটিক্সে এরকম পড়ে আসছিলাম, বলেন তো মনে পড়ে আপনাদের, লাইফ টাইম রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সার উইথ বিআরসিএ 2 জিন কি ছিল? আপু লাইফ টাইমটা এরকম ছিল না, আপু লাইফ টাইমটা হচ্ছে 15 ছিল। বলেন কি ছিল, 45 আর 15 না, বিআরসিএ 1 দিয়ে কি ছিল 45, আর না না, বিআরসিএ 2 দিয়ে ওয়ান হচ্ছে 85 আর ইয়া ছিল বাকিটা, আর হচ্ছে 45 আর 15 ছিল বিআরসি 2। না 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 না, আপনি আপু ঘুরে 60 ফেলছেন। আর 40, 60 আর 40 Yes, ছিল আপু। আর 60 হচ্ছে and 2 40 তে কি, একটা ব্রেস্ট একটা ওভারি। বিআরসিএ 1 ব্রেস্ট ছিল 60, হ্যাঁ বিআরসিএ 1 দিয়ে ওভারি ছিল 40। তো আমরা তো এখানে ওভারি নিয়ে কথা বলতেছি, আমি তো ব্রেস্ট নিয়ে কথা বলি নাই। তাহলে প্রথম যে আপুটা বলছেন 45 আর 15, সেই ঠিক বলছেন, ঠিক আছে। ব্রেস্টটা বাদ দেন, আমরা তো ব্রেস্ট নিয়ে কথা আচ্ছা বলতেছি না, আমরা কথা বলতেছি ওভারি নিয়ে। যে ওভারিয়ান ক্যান্সারের ইয়াটা দেখছেন, রেশিওটা একটু চেঞ্জ হয়ে গেছে না এখানে। তাহলে আপনাদেরকে তখনই বলছিলাম দ্যাট আপনারা কি করবেন, এক এক জায়গায় দেখবেন এক একটা রেশিও, আপনারা নিয়ারেস্ট পসিবল রেশিওটা দিবেন সবসময়, যেটা সবচেয়ে নিয়ারেস্ট কাছাকাছি আছে সেটা সবসময় দিবেন, ঠিক আছে। কিছু এই জায়গায় এটা দেখবেন, এই চ্যাপ্টারে এটা দেখবেন, ওই চ্যাপ্টারে আরেকটা দেখবেন, এতগুলা বই সলভ করবেন, এক একটা বই দেখবেন এক একটা রকম, ঠিক আছে। কিন্তু জেনেটিক্সে আমাদের যে রেশিওটা দেওয়া আছে মোটামুটি ওইটাই হচ্ছে কি কারেক্ট। যেমন বিআরসিএ 1 দিয়ে ব্রেস্ট ছিল 60, 1 দিয়ে ওভারি ছিল কত 40, তাই না। আর বিআরসিএ 2 দিয়ে ব্রেস্ট ছিল 45 মোস্ট প্রবাবলি, তাই না। আর ওভারি ছিল 15, এম আই রাইট? আপু। তো এইটা হচ্ছে কি মোস্ট পসিবল অ্যান্সার, বাকিগুলা হচ্ছে কি যদি না থাকে এগুলা, তাহলে নিয়ারেস্ট রেশিও দিবেন। আচ্ছা, তারপরে আমরা এই জিনিসটাও কিন্তু জেনেটিক্স এর মধ্যে পড়েছিলাম, HNPCC, বলেন তো এটা কি ছিল? নন পরিপোস আপু অটোজোমাল হেরিডিটারি ডমিনেন্ট। ইয়েস, হ্যাঁ, এটার আরেকটা নাম আমরা বলেছিলাম না, এটার নাম লিঞ্চ সিনড্রোম। হ্যাঁ, তাহলে এইটা বলছিলাম আমরা অটোসোমাল ডমিনেন্ট জিন দিয়ে হয়, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি সবচেয়ে বেশি কি করতে পারে, কলোনিক ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার। এবং এগুলোর লাইফ টাইম রিস্ক গুলো এখান থেকে দেখে রাখবেন। কলোনিক ক্যান্সার কত পার্সেন্ট করতে পারে, 80%, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার করতে পারে 30 to 50%, ওভারিয়ান ক্যান্সার করতে পারে 10%। আরো কিছু ক্যান্সার করে HPNCC, তাই না, সেই ক্যান্সার গুলোর নামগুলো আপনারা জানবেন, কিন্তু মেইনলি এই তিনটা জানবেন। আচ্ছা, এবার আসে নন জেনেটিক প্রিডিসপোজিশন ফ্যাক্টর টু ক্যান্সার ইনক্লুড, যেগুলো হচ্ছে কি কোনো জেনেটিক প্রিডিসপোজিশন নাই, ঠিক আছে। সেগুলো কি কি হতে পারে, ক্রনিক ইনফ্লামেশনের পরে দেখা যায় যে ক্যান্সার করতে পারে, ঠিক আছে, যেমন ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, কিছু প্রি ক্যান্সারাস কন্ডিশন যেমন লিউকোপ্লাকিয়া, সোলার ক্যারাটোসিস, পার্নিশিয়াস অ্যানিমিয়া, সার্ভাইকাল ডিসপ্লাসিয়া, ঠিক আছে। এরা কি, এরা হচ্ছে নন জেনেটিক প্রিডিসপোজিশন। এর আগেগুলো আমরা যেগুলো দেখলাম বিআরসিএ, HNPCC, এগুলো হচ্ছে কি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। এই যে ক্যান্সার জিনস, এরা হচ্ছে ক্যান্সার জিনস উইথ জেনেটিক প্রিডিসপোজিশন, ঠিক আছে। যেমন এই যে রেটিনোব্লাস্টোমা আমরা ফ্যামিলিয়াল ক্যান্সারের মধ্যে মানে পড়লাম না, এই যে ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোমের মধ্যে পড়লাম না,
ঠিক আছে। আর এগুলা হচ্ছে কি লাস্টে যেগুলো বললাম এটা হচ্ছে নন জেনেটিক, মানে কোনো হেরিডিটারি ট্রান্সফরমেশন হচ্ছে না, এমনি এমনি একটা পার্সনের ক্যান্সার ডেভেলপ করতে পারে ফ্রম ক্রনস ডিজিজ, ফ্রম আলসারেটিভ কোলাইটিস। বুঝা গেছে? সো এই এক্সাম্পলগুলো আমাদেরকে জানতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে লাস্টের যে লাইনগুলো আমরা পড়লাম এটা মেমোরাইজিং একটা পড়া এবং এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসেন কার্সিনোজেনিক এজেন্টস। সো আমরা জানি দ্যাট কার্সিনোমা কিছু কার্সিনোজেনিক এজেন্টস দিয়ে হতে পারে। সো হোয়াট আর দিস কার্সিনোজেনিক এজেন্টস? এই বক্সটা সুন্দর করে আপনারা পড়বেন। নাথিং, আমার এখানে হাত দেওয়ার মতন কিছুই নাই, আই ক্যানট হেল্প ইউ ইন দিস। আপনারা হচ্ছে কি এজেন্টের নামগুলো পড়বেন এবং কোন এজেন্ট দিয়ে কি কার্সিনোমা হতে পারে, এসবিএ তে চলে আসতে পারে, এটা আপনারা পড়বেন। কিন্তু এটা জাস্ট 1 স্টার অথবা 2 স্টার একটা টপিক, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আসতে পারে পরীক্ষায়, পড়তে হবে। নেক্সটে আসেন টিউমার মার্কার্স। এটা হচ্ছে কি ইনফিনিটি স্টার, এটা জানতেই হবে, এটা পারতেই হবে, এটা আপনাদের মেমোরাইজ করার জিনিস, এখানে আমার হেল্প করার কিছু নাই। ঠিক আছে, টিউমার মার্কার কি কি আছে দেখেন। বিটা এইচসিজি কি কি করতে পারে? ট্রোফোপ্লাস্টিক টিউমার করতে পারে, নন সিমেট্রাস জার্ম সেল টিউমার করতে পারে। ক্যালসিটোনিন কি করতে পারে? মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড করতে পারে। ক্যাটাকোলামাইন্স কি করতে পারে? ফিওক্রোমোসাইটোমা। আলফা ফিটোপ্রোটিন কি করতে পারে? হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারে, নন সিমেট্রাস জার্ম সেল টিউমার করতে পারে। সি কি করতে পারে? কলোনিক, প্যানক্রিয়াটিক, গ্যাস্ট্রিক, লাং। পিএসএ ঠিক আছে কি করতে পারে? প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, তাই না? প্রোস্টেটিক নিওপ্লাজম করতে পারে। ইমিউনোগ্লোবুলিনস মাল্টিপল মায়োলোমা করতে পারে। CA125 ওভারিয়ান ক্যান্সার, পেরিটোনিয়াল, প্রাইমারি পেরিটোনিয়াল ক্যান্সার, CA99 কোলোনিক এবং প্যানক্রিয়াটিক। ক্লিয়ার সবার? এটা কি করতে হবে? টিএম লিখে রাখেন। টিএম মানে কি? আনা মুখস্থ। ইয়েস। আচ্ছা, এবার আসেন লাস্টে CA15-3 ব্রেস্ট ক্যান্সার করতে পারে, এটা নিচে চলে গেছে, একসাথে করে নেবেন আপনারা। এবার আসেন নেক্সট টপিক পড়বো, এটাও ইনফিনিটি স্টার দেন, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। টিউমার মার্কার আর প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম ইনফিনিটি স্টার, আর কার্সিনোজেনিক এজেন্ট 2 স্টার দিয়ে রাখেন। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম মানে কি? এটা হচ্ছে একটা সিম্পটম কমপ্লেক্স ইন ক্যান্সার পেশেন্ট। বলেন। 99টা তো তিনটা তাই না? CA99টা প্রাইমারি পেরিটোনিয়াল, কোলনিক, প্যানক্রিয়াটিক তিনটাই। 99 দিয়ে এখানে কোলোনিক আর প্যানক্রিয়াটিক দেওয়া। আপু প্রাইমারি পেরিটোনিয়াল কার্সিনোমাটা? ওটা তো 125 এর আন্ডারে দেখতেছি এখানে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন আপনারা ম্যাচ করে, বইতে এভাবেই দেওয়া আছে, এটা বই থেকেই নেওয়া, আপনাদের ইয়া থেকে নেওয়া, কি বলে ওই বইয়ের নাম কি, অক্সফোর্ড। এই যে 125 দিয়ে দেখেন ওভারিয়ান, তারপরে এই যে প্রাইমারি পেরিটোনিয়াল, ঠিক আছে, তারপর এখানে দেখেন 99 থেকে আসে কোলোনিক। এম আই রাইট? জি আপু। বাকিটা আপনাদের অক্সফোর্ডে যেভাবে দেওয়া আছে ওইভাবেই দিবেন। সবসময় সবকিছু পার্ট 1 এর সাথে মিলবে এমন না, অক্সফোর্ডে দেখা যায় কিছু কিছু জিনিস আমাদের পার্ট 1 থেকে ডিফারেন্ট। আমি এরকম অনেক কিছু পাইছি, পার্ট 1 এ একরকম পড়ছি, এমআরসিতে এসে একটু চেঞ্জ করে দিচ্ছি। এফসিপিএস পার্ট 1 এ পড়া দেখা গেছে এমআরসিজি পার্ট 1 এ এসে একটু চেঞ্জ করে করে পড়তে হয়। ঠিক আছে, সব রেশিও টেশিও সব জায়গায় সবকিছু সেম থাকে না। আচ্ছা, ঠিক আছে, তারপরে আসেন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। হ্যাঁ, তাহলে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম কি? আর নট ডিউ টু দ্য স্প্রেড অফ ক্যান্সার বাট ডিউ টু দেয়ার এন্ডোক্রাইন ফাংশন। ঠিক আছে, আচ্ছা সরাই দিই এখানে, এন্ডোক্রাইন অর ইমিউনোলজিক্যাল রেসপন্স। তাহলে দেখেন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমটা হচ্ছে সুন্দর করে সিনড্রোমের নাম এবং এইটা দ্বারা কোন ক্যান্সার হতে পারতেছে। কুশিং সিনড্রোমে কি থাকতে পারে? স্মল সেল কার্সিনোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা। সিয়াদ, এখানে আইটা মিসিং হয়ে গেছে, সিয়াদ, হ্যাঁ, SIADH, সিয়াদ সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADH সিক্রেশন। ঠিক আছে, এটার কারণে স্মল সেল লাং ক্যান্সার, ইন্ট্রাক্রেনিয়াল নিওপ্লাসিয়া। কার্সিনয়েডের মধ্যে ব্রঙ্কিয়াল, প্যানক্রিয়াটিক, গ্যাস্ট্রিক। ইনফিনিটি স্টার এটা, পলিসাইথেমের আন্ডারে রেনাল সেল, সেরিব্রাল, হেপাটোসেলুলার, ফাইব্রয়েড। মাইস্থেনিয়ার মধ্যে ব্রঙ্কোজেনিক, অ্যাকান্থোসিস নাইগ্রিসিসের মধ্যে লাং, ইউট্রাইন, ডার্মাট। এটা আমি জাস্ট একবার রিডিং দিলাম যাতে আমি রিডিং দিলে আপনার মুখের আপনার চোখের মধ্যে একবার করে দাগ দিয়ে রাখবেন সেজন্য। তা না হলে রিডিং দেওয়ার এখানে কিছুই নাই, আপনাকে পুরোটাই মেমোরাইজ করতে হবে। এবং এখান থেকে ইনভ্যারিয়েবলি প্রশ্ন আসে, কুশিং, সিয়াদ, কার্সিনয়েড, এই তিনটা থেকে একদম প্রতি সেশনে প্রশ্ন আসে। ঠিক আছে, এই তিনটার যে কোনো একটা থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, লাস্টের এই দুটা খুবই একটু রেয়ার আসে, এই দুটা এত বেশি আসে না, কিন্তু অ্যাকান্থোসিস নাইগ্রিগেন্স পর্যন্ত আসে, পরীক্ষায় আসে। আচ্ছা, এবার আসেন P53 ইনফিনিটি স্টার দিতে হবে, এটাও ইম্পর্টেন্ট। P53 কি? এটা একটা টিউমার সাপ্রেসার জিন। ঠিক আছে, আচ্ছা, ট্রান্সক্রিপ্টর ফ্যাক্টর দ্যাট রেগুলেট সেল সাইকেল। এটা কোথায় লোকেটেড? ক্রোমোজোম 17 তে লোকেটেড। আচ্ছা, এবার আমি পড়া ধরি, BRCA1 জিন কোথায় লোকেটেড, কত নম্বর ক্রোমোজোমে লোকেটেড? না দেখে 17। 17, তাহলে দেখেন এটাও 17, ওইটাও 17, তাই না? খালি ওখানে একটা এক্সট্রা কথা আছে, লং আর্ম। আচ্ছা, তাহলে এবার আসেন ফাংশনটা কি? ও কি করে? ডিএনএ রিপেয়ার করে, ইনিশিয়েট করে অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, আর একটা আছে লি ফ্লুমেনি সিনড্রোম,
করতে পারে, এটা হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এখানে মিউটেশন অফ দ্য p53 জিন হয়ে যাওয়ার কারণে যে এই সিনড্রোমটা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর আর এত কিছু লাগবে না, এবার আমরা চলে যাব কোয়াগুলেশন, মানে আমার হেমোডিনামিক্স এর মধ্যে কোয়াগুলেশন সিস্টেমে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। নিওপ্লাসিয়া থেকে এতটুকুই। আপনারা চাইলে বেনাইন ম্যালিগন্যান্ট নিওপ্লাসিয়ার ডিফারেন্সটা দেখে রাখতে পারেন আপনাদের পার্ট 1 এর শীট থেকে যদি চান, ঠিক আছে। তাছাড়া আপনারা তো জানেনই বিনাইন আর ম্যালিগন্যান্টের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। বিনাইনের মধ্যে ইনভেশন থাকবে না, মেটাস্টেসিস থাকবে না, টিউমারটা স্লো গ্রোয়িং হবে, ঠিক আছে। এই আর কি, এগুলা দেখে রাখবেন জাস্ট। আর তেমন করে এক্সট্রা করে কিছু পড়ার নাই। আপনার এমআরসিওজি পার্ট 1 এর জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি রুট অফ মেটাস্টেসিসটা জানতে হবে, ডেফিনেশন গুলো একবার জানবেন, বিআরসিএ জিনটা জানবেন, এইচএনপিসিসি টা জানবেন, কার্সিনোজেনিক এজেন্ট, টিউমার মার্কার, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, p53, শেষ। নিওপ্লাসিয়া থেকে এতটুকু। আচ্ছা, এবার আসেন কোয়াগুলেশন সিস্টেম। দেখেন আমাদের বডিতে কোয়াগুলেশন সিস্টেম, দেখেন এন্ডোথেলিয়াম হ্যাজ বোথ একটা অ্যান্টি থ্রম্বোটিক একটা প্রো থ্রম্বোটিক প্রপার্টিজ আছে, ঠিক আছে। আচ্ছা, এন্ডোথেলিয়ামের মধ্যে এই প্রপার্টি গুলো আছে বলেই আমার বডিতে একটা ব্যালেন্স মেনটেন হচ্ছে বিটুইন দা কোয়াগুলেশন কাসকেড এন্ড দা ফিব্রিনোলাইটিক কাসকেড। তা না হলে বডির মধ্যে কোয়াগুলেশন হয়ে বসে থাকতো অথবা ব্লিডিং হতে হতে মানুষ মরে যাইতো। যেহেতু এই দুটো সিস্টেমের মধ্যে একটা ব্যালেন্স আছে বলেই সবকিছু ঠিকঠাক ভাবে চলছে, ঠিক আছে। তাহলে অ্যান্টি থ্রম্বোটিকের আন্ডারে কারা কারা আছে? অ্যান্টি প্লেটলেট আছে কিছু, অ্যান্টি কোয়াগুলেন্ট আছে কিছু, ফিব্রিনোলাইটিক আছে কিছু। আর প্রো থ্রম্বোটিকের আন্ডারে প্রো প্লেটলেট আছে, প্রো কোয়াগুলেন্ট আছে, অ্যান্টি ফিব্রিনোলাইটিক আছে, ঠিক আছে। ওকে, এবার আসেন অ্যান্টি প্লেটলেটের আন্ডারে কি কি আছে, নামগুলো আপনাদের কি করতে হবে, লেখেন। টিএম লিখছেন? অ্যান্টিপ্লেটের আন্ডারে প্রোস্টাসাইক্লিন, নাইট্রিক অক্সাইড, এডিপেস। অ্যান্টিকোয়াগুলেন্টের আন্ডারে থ্রোম্বোমোডিলিন, অ্যান্টিথ্রোম্বিন, টিস্যু ফ্যাক্টর, পাথওয়ে ইনহিবিটর। ফিব্রিনোলাইটিকের আন্ডারে হচ্ছে এটা কি, টিস্যু টাইপ, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। প্রোথ্রম্বোটিক এজেন্টের মধ্যে প্রো প্লেটলেট কি কি আছে, von Willebrand ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, প্রোকোয়াগুলেন্ট, থ্রোম্বোপ্লাস্টিন, অ্যান্টিফিব্রিনোলাইটিক, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, ইনহিবিটর। টিএম দুইটা বক্স, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন প্লেটলেট। প্লেটলেটের আন্ডারে দেখেন প্লেটলেট কি কি কন্টেন্ট করে, একটা প্লেটলেটের কন্টেন্ট কি কি, ফিব্রিনোজেন, ফাইব্রোনেকটিন, প্লেটলেট ড্রাইভড গ্রোথ ফ্যাক্টর, হিস্টামিন, সিরোটোনিন, ফ্যাক্টর 5 এন্ড ফ্যাক্টর 8। টিএম লেখেন, টানান বস্তু। প্লেটলেট অ্যাগ্রিগেশন ইনডিউসড বাই, একটা প্লেটলেট যে অ্যাগ্রিগেশন হচ্ছে সেটার জন্য তিনটা জিনিস রেসপন্সিবল, কি কি? একটা হচ্ছে ভন উইলম্যান ফ্যাক্টর, এডিপি, আর হচ্ছে থ্রোম্বোএক্সিন A2। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে হেমোস্ট্যাটিক প্লাগ ফরমেশন প্রসেসে আপু আপু এখান থেকে সবগুলা পড়বো, সব এজেন্ট গুলা পড়বো? কি কি কোনটা আপু? এই যে প্রথম থেকে যা যা পড়ানো সবগুলাই ইম্পর্টেন্ট। প্রথম থেকে তো আমি তেমন কিছু পড়াই নাই, এখান থেকে আমি খালি বলছি টাইপস অফ অ্যান্টিথ্রোম্বোটিক এজেন্ট বক্সটা পড়তে বলছি, টাইপস অফ প্রোথ্রোম্বোটিক এজেন্ট বক্সটা পড়তে বলছি, আর প্লেটলেট পুরোটা পড়তে বলছি। আর তো কিছু পড়তে বলি নাই, ঠিক আছে। আর কিছু বলছি পড়তে? না। এবার আসেন কোয়াগুলেশন ক্যাসকেড। কোয়াগুলেশন ক্যাসকেডের মধ্যে কি আছে দেখেন, ইন্ট্রিনসিক পাথওয়ে আর হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। আচ্ছা, তাহলে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথওয়ে বোথ হচ্ছে একটা কমন পাথওয়েতে এসে মিট করে, মিট করার পর কি হয়, একটা ফাইনাল পাথওয়ে তৈরি হয়। এখানে যেটা আছে এই পাথওয়েটা দেখলে মাথাটা ঘুরাই যায়। এজন্য আমরা কি করব, এই যে দেখেন আমি একটা সুন্দর পাথওয়ে নিয়ে আসছি, এটা নিশ্চয়ই আপনাদেরকে ব্লাড ফিজিওলজিতেও পড়ানো হয়েছে। ব্লাড ফিজিওলজিতে পড়ানো হয়েছে না আপুরা এই পাথওয়েটা? হ্যাঁ, তাহলে এই পাথওয়েটা আমরা একটু দেখি এখান থেকেও দেখতে পারি। আবার আরেকটা সুন্দর পিকচার আছে, এটা আমার বেশি পছন্দ, এখান থেকেও দেখতে পারি। তাহলে আমরা প্রথমে একদম ফার্স্ট লাইনে কি ছিল কোয়াগুলেশন সিস্টেমের, যে আমাদের বডিতে অ্যান্টি থ্রোম্বোটিক এবং অ্যান্টি ফিব্রিনোলাইটিক, ঠিক আছে, দুইটা জিনিস, ঠিক আছে, বা প্রোথ্রম্বোটিক এবং অ্যান্টি থ্রোম্বোটিক এবং প্রোথ্রম্বোটিক বলতে পারি, অ্যান্টি থ্রোম্বোটিক এবং প্রোথ্রম্বোটিক প্রপার্টি একসাথে রান করতেছে, যে কারণে আমার বডির কোয়াগুলেশন সিস্টেম এবং ফিব্রিনোলাইটিক প্রসেসটা ব্যালেন্স ওয়েতে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন কোনো কারণে আমার বডিতে যদি ট্রমা হয়, টিস্যু ট্রমা অথবা ব্লাড ট্রমা যেটাই হোক, ইন্ট্রিনসিক অথবা এক্সট্রিনসিক, ঠিক আছে, ট্রমা হইলে আমার ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেট যদি হয়, তাহলে দেখেন প্রথমে আসবে আমার ফ্যাক্টর 12, সেটা অ্যাক্টিভেট করবে, আমার ফ্যাক্টর 9 অ্যাক্টিভেট হলো, তারপরে আমার চলে আসবে ফ্যাক্টর 11 অ্যাক্টিভেটেড হলো। এই পাশে এক্সট্রিনসিক ট্রমা, যদি টিস্যু ট্রমা হয় তাহলে আমার ফ্যাক্টর 7 অ্যাক্টিভেটেড হলো, এবং এই 7 অ্যাক্টিভেটেড এবং 9 অ্যাক্টিভেটেডটা এখানে আসলো। আসার পরে দেখেন কি হলো,
ফ্যাক্টর 10 কে তারা অ্যাক্টিভেট করলো, সাথে নিল ক্যালসিয়ামকে এবং টিস্যু ফসফোলিপিডকে নিল। নেওয়ার পরে এই ফ্যাক্টর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 যখন হয়ে গেল, এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 কি করবে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিন বানাবে। ঠিক আছে, এইখানেও কাজ করবে কিছু কিছু ফ্যাক্টর। যখন প্রোথ্রম্বিন থ্রম্বিন হবে, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এর সাথে ফ্যাক্টর 5 আসবে, ক্যালসিয়াম আসবে, ফসফোলিপিড আসবে। থ্রম্বিন তখন কি করবে, ফিব্রিনোজেনকে কনভার্ট করে ফিব্রিন ক্লট তৈরি করবে। তাহলে সবসময় যদি বডিতে ফিব্রিন ক্লট তৈরি হইতে থাকতো, তাহলে কি হবে, বডিতে তো ক্লটিং সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে, তাই না? কোয়াগুলেশন হতে থাকবে সারাক্ষণ, তারপরে মানুষটা কি হবে, কোয়াগুলেশন হয়ে তার ইসকেমিয়া হয়ে মারা যাবে। এখন কি হবে, এই জন্য আমার বডিতে কি আছে, পাশাপাশি ফিব্রিনোলাইটিক ক্যাসকেডটাও চলতে থাকে। কিভাবে চলতে থাকে, এই যে এখানে কি আসে, প্লাজমিন নোজেন আসে। প্লাজমিন নোজেন এসে কি করে, প্লাজমিনকে অ্যাক্টিভেট করে। প্লাজমিন যখন অ্যাক্টিভেট হয়ে যায়, তখন এই প্লাজমিন এসে কাজ করে কার উপরে, ফিব্রিনের উপরে কাজ করে। কাজ করার পর কি হয়, ফিব্রিনোলাইসিস হয়। ঠিক আছে, সো এইটা হচ্ছে কি একদম সুন্দর করে এই ফিব্রিন প্রোডাকশন এবং ফিব্রিনোলাইসিস একটা ব্যালেন্সড ওয়েতে চলতেছে। দেখেন এই জায়গায় কারো কোনো ঝামেলা আছে, এটা অথবা এই চারটাও দেখতে পারেন, এই চারটাও দেখতে পারেন, একই জিনিস। দেখেন এখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে? না আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে না এটা কি আপু। করতে হবে, আপনাকে মেমোরাইজ করতে হবে। ইন্ট্রিনসিক পাথওয়েতে কোন কোন ফ্যাক্টর ইনভলভ, 12, 9, 11, 8, এক পাশে ফ্যাক্টর 5, ফ্যাক্টর 7, এরা এসে 10, 10 এর কাছে কে কে আসতেছে, 5, তাই না? 5 আসতেছে, সাথে আপনার আসতেছে হচ্ছে ক্যালসিয়াম, ফসফেট, এগুলা এসে 2 মানে ফ্যাক্টর 2 প্রোথ্রম্বিনকে থ্রম্বিন করতেছে। সেই থ্রম্বিন থেকে ফিব্রিন মনোমার। ঠিক আছে, তারপর কি হইতেছে, এটাই ফিব্রিন মনোমারকে ভাঙার জন্য কে আসতেছে, প্লাজমিনোজেন আসতেছে। এসে প্লাজমিনকে অ্যাক্টিভেট করে কি করতেছে, এই ফিব্রিন ক্লটকে ফিব্রিন রেগুলেশন প্রোডাক্টস তৈরি করতেছে। এটা ভালো করে মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন প্রোটিন সি কি জিনিস। সো আমরা সবাই জানি, আমি প্রথমেই বলছি, আমাদের বডিতে কিছু অ্যান্টিথ্রম্বোটিক এজেন্ট এবং কিছু প্রোথ্রম্বোটিক এজেন্ট আছে। তাহলে প্রোটিন সি কি ধরনের জিনিস বলেন তো, অ্যান্টি থ্রম্বোটিক এজেন্ট, তাই না? এটা কি, এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল অ্যান্টি কোয়াগুলেন্ট, যেটা কিনা ডিগ্রেড করতে পারে কোন কোন ক্লটিং ফ্যাক্টরকে, ফ্যাক্টর 5 কে এবং ফ্যাক্টর 8 কে। তাইলে প্রোটিন সি কাকে কাকে ডিগ্রেড করবে, ফ্যাক্টর 5 কে এবং ফ্যাক্টর 8 কে। ঠিক আছে, এবং অ্যাক্টিভেটেড বাই থ্রম্বিন, থ্রম্বিন দিয়েই কিন্তু আবার সে অ্যাক্টিভেটেড হচ্ছে। ঠিক আছে, এবার আসেন প্রোটিন এস, ও হচ্ছে একটা কোফ্যাক্টর উইথ অ্যাক্টিভেটেড প্রোটিন সি। ও ডিগ্রেডেশন করে কাকে কাকে, ফ্যাক্টর 8 কে আর ফ্যাক্টর 5 কে। ঠিক আছে, এটাও একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, ফিজিওলজিক্যাল অ্যান্টিকোয়াগুলেন্ট এগুলো, তাই না? বডিতে এমনি থাকে এবং ওরা কমপ্লিমেন্ট সিস্টেমের সাথেও বাইন্ড করে কাজ করে। এবার আসেন ফ্যাক্টর 5 লেডেন। ফ্যাক্টর 5 জেনটা কি জিনিস, এটা হচ্ছে একটা জেনেটিক্যালি মিউটেটেড ফ্যাক্টর 5 দ্যাট হ্যাজ নো ইফেক্ট অফ প্রোটিন এস এন্ড সি। তাইলে নরমালি ফ্যাক্টর 5 কে কে ডিগ্রেড করছিল বলেন তো, কোন অ্যান্টিকোয়াগুলেন্ট গুলা? প্রোটিন সি আর প্রোটিন এস, এই মাত্র না পড়লাম আমরা, তাই না? আচ্ছা, কিন্তু এই যে যদি আমার ফ্যাক্টর 5 লেডেন তৈরি হয়ে যায়, ফ্যাক্টর 5 লেডেন কি লেখেন পাশে, এটা হচ্ছে একটা জেনেটিক্যালি মিউটেটেড ফ্যাক্টর 5। ঠিক আছে, দ্যাট হ্যাজ নো ইফেক্ট অফ প্রোটিন সি এন্ড প্রোটিন এস। মানে এই যদি ফ্যাক্টর 5টা যদি জেনেটিক্যালি মিউটেটেড হয়ে যায়, ফ্যাক্টর 5 লেডেন তৈরি হয়ে যায়, তাইলে এই যে আমাদের বডিতে অলরেডি আল্লাহ রাব্বুল আলামিন প্রোটিন সি প্রোটিন এস দিয়ে দিছে, এগুলা ওটার উপরে কাজ করতে পারবে না। তার মানে ওটাকে কেউ ডিগ্রেড করতে পারতেছে না। বুঝা গেছে? তাইলে তখন কি হবে বডিতে, দেখেন এটা একটা ভ্যারিয়েন্ট অফ ফ্যাক্টর 5 দ্যাট ক্যানট বি ইনঅ্যাক্টিভেটেড বাই প্রোটিন সি। তখন বডিতে কি তৈরি হবে, একটা হাইপার কোয়াগুলেট স্টেট তৈরি হবে, এবং এটা হচ্ছে একটা অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন। এবং আলটিমেটলি পেশেন্ট ডেভেলপ করবে কি, ডিপ ভেন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম। বুঝা গেল আপুরা? আচ্ছা, এবার ফিব্রোলাইটিক ক্যাসকেড। তো ফিব্রোলাইটিক ক্যাসকেডের মধ্যে প্রথমে আমি দেখে আসলাম কে আছে ওখানে, প্লাজমিন, তাই না? প্লাজমিন, এই প্লাজমিন আসবে। ঠিক আছে, জেনারেশন অফ প্লাজমিনের ফলে কি হবে, ফিব্রিনোলাইসিসটা শুরু হবে। প্লাজমিনোজেন কনভার্সন টু প্লাজমিন ভায়া, কিভাবে কনভার্সন হয়, হেজিমেন ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরস। প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরস কি কি আছে, ইউরোকাইনেস, টিস্যু টাইপ, তাই না? আচ্ছা, এবার আসেন ইউরোকাইনেস, তারপর যে আমরা আর কি কি দিই, স্ট্রেপ্টোকাইনেস। বলেন তো স্ট্রেপ্টোকাইনেস কোথায় ইউজ হয়, একটা ক্লিনিক্যাল ইউজ বলেন। হ্যাঁ, এমআইতে, তাই না? এমআইতে আমরা ইউজ করি না স্ট্রেপ্টোকাইনেস ইনজেকশন? জি আপু। কোনো কারণে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়েছে, সেখানে আমার কি দরকার, এখন ফিব্রিনোলাইসিস করা দরকার, তাই না? লাইসিসের জন্য আমরা কি ইউজ করি, দেখেন এই যে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, স্ট্রেপ্টোকাইনেস, ইউরোকাইনেস, এগুলো ইউজ করি। ফলে কি হবে, আমার প্লাজমিনোজেনটা অ্যাক্টিভেট হয়ে ফিব্রিন ক্লটগুলোকে ডিগ্রেড করবে। আচ্ছা, এবার আসেন ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগন্যান্সি। আমরা অনেক কিছু দেখলাম, কিছু প্রোথ্রম্বোটিক অ্যান্টিথ্রম্বোটিক ফ্যাক্টরের নাম জানলাম, পড়লাম, কোয়াগুলেশন ক্যাসকেড দেখলাম, ফিব্রিনোলাইটিক ক্যাসকেড দেখলাম। এবার আমরা পড়বো
প্রেগন্যান্সিতে কি হয় তাহলে বলেন তো, প্রেগন্যান্সি ইজ এ কি স্টেট, হাইপার কোয়াগুলেবল নাকি হাইপো কোয়াগুলেবল স্টেট? হাইপার হাইপার হাইপার। কেন? হাইপার বিকজ এখানে অনেকগুলা ক্লটিং ফ্যাক্টর বাড়ে, ক্লটিং যেমন ক্লটিং ফ্যাক্টর ফ্যাক্টর বাড়ে। 1, 7, 8, 9, 10 এগুলো কি মার্কলি ইনক্রিজ হয়, তাই না? কি কি ক্লটিং ফ্যাক্টর বললাম? 1, 7, 1 7 8 9 10 9, 10। ভেরি গুড। 1, 7, 8, 9, 10 এগুলো মার্কলি ইনক্রিজ হয়। আর কিছু আছে মাইল্ডলি ইনক্রিজ হয়, মাইল্ডলি মানে অল্প অল্প ইনক্রিজ হয়, সেগুলা কি 2, 5, 12। 2 5 12 রাইট, 2, 5, 12। আর দুইটা ক্লটিং ফ্যাক্টর আছে যেগুলো ডিক্রিজ করে, এরা কারা? 11 আর 13। জি 11 আর 13 কেমন? তাহলে জি দেখেন আপু। এখানে লিখাই আছে, দেখেন এখানে কি হচ্ছে কি, যদিও ফিজিওলজিক্যাল ড্রপ অফ প্লেটলেট লেভেল হয় ডিউ টু হেমোডাইলেটেশন, কিন্তু ডেসপাইট সেখানে কি হচ্ছে, প্লেটলেট প্রোডাকশন বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন হাইপারকোয়াগুলেবল স্টেট হচ্ছে কেন? ইনক্রিজ লেভেল অফ কোয়াগুলেশন ফ্যাক্টর, এক্সেপ্ট সবই বাড়তেছে, কিছু বাড়তেছে মার্কডলি, কিছু বাড়তেছে মাইল্ডলি, বাট দুইটা ক্লটিং ফ্যাক্টর বাড়তেছে না। তারা কারা? 11 আর 13। আচ্ছা, এবার আসেন পাশাপাশি কি বাড়তেছে প্রেগন্যান্সিতে, দেখেন ফিব্রিনোজেন লেভেল বাড়তেছে, ইএসআর বাড়তেছে, ঠিক আছে? এবং ফিব্রিনোজেনিক সিস্টেমের মধ্যে কি বলতেছে দেখেন, প্লাসেন্টা সিক্রিট করতেছে কি জিনিস, এটা বলেন তো? প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর তৈরি করতেছে, তাই না? আচ্ছা, হুইচ ইনহিবিট ফিব্রিনোলাইটিক সিস্টেম। তাইলে যদি প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরকে ইনহিবিট করে রাখে, তাহলে কি ফিব্রিনোলাইটিক সিস্টেমটা অনগোয়িং হবে? হবে না তো, বুঝা গেছে? আচ্ছা, তাহলে জি আপু। ইনহিবিট করে রাখবে ফিব্রিনোলাইটিক সিস্টেম। আচ্ছা, ফিব্রিনোলাইটিক সিস্টেম ইনহিবিট করার বেনিফিট কি বলেন তো? প্রেগন্যান্সিতে তা আপু না হলে ক্লটিংটা একটুতেই হবে না? হেমোরেজ হবে, তাই না? একটুতেই তো তাহলে হেমোরেজ হবে, এই হেমোরেজটা বন্ধ করে রাখার জন্যই তো আমার এই ঘটনাটা ঘটতেছে। আচ্ছা, এবং ইনক্রিজ অ্যান্টিথ্রম্বিন 3 লেভেল, ঠিক আছে? আর ইনক্রিজ করতেছে এফডিপি অ্যাক্টিভিটি রিমেইন লো ইন লেবার, রিটার্ন টু নরমাল 1 আওয়ার আফটার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা। আচ্ছা, তাইলে কি বলতেছে, এই যে আপনার বলেন তো, এই যে অ্যাক্টিভিটিটা, ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটিটা লেবারের সময় লো রাখতেছে, কারণ কি? যাতে পিপিএইচ না হয়, তাই না? আচ্ছা, এবং তারপর দেখেন ডেলিভারির 1 ঘন্টার মধ্যে এটা আবার রিভার্স করতেছে নরমাল লেভেলে, ঠিক আছে? এবার আসেন কোয়াগুলেশন আপু অ্যাবনর্মালিটিস আমরা আপু পড়বো। প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটরটা কেন সিক্রেট করছে এটা বুঝি নাই, মানে কেন প্লাসেন্টা থেকে প্রিভেন্ট। জি জি আপু। কেন সিক্রেট করছে প্লাসেন্টা থেকে? বলেন তো, বিটা এক্সিজি কেন সিক্রেট করছে? প্লাসেন্টা থেকে স্যার আপু এস্ট্রোজেন প্রজেস্টেরন কেন কর্পাস সিক্রেট করছে? এগুলো আর্লি মানে ফাংশন অফ প্রেগন্যান্সি। প্লাসেন্টা। জি আপু। একটা প্লাসেন্টার ফাংশন, প্লাসেন্টা থেকে তো কত কিছু সিক্রেট হচ্ছে, তাই না? তাহলে এগুলো কেন সিক্রেট হচ্ছে প্লাসেন্টা থেকে? এগুলো সব হচ্ছে প্লাসেন্টাল ফাংশন। তাহলে তেমনি প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন প্রসেস করে দিয়েছে যে প্লাসেন্টা থেকে সিক্রেট হবে টু প্রিভেন্ট হোয়াট? ব্লিডিং ডিউরিং প্রেগন্যান্সি এন্ড প্রিপেরিয়াম। বুঝা গেছে? জি আপু বুঝতে পারছি। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন ফিক্স করে দিয়েছে প্লাসেন্টা থেকে বিটা এক্সিজি আসবে টু মেইনটেইন দ্য প্রেগন্যান্সি, তাই না? যদি না আসতো তাহলে কি প্রেগন্যান্সি মেইনটেইন হতো? হতো না তো, আপু তাই না? জি আপু। হ্যাঁ, তো দিস ইজ দ্য নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সি। আমরা প্রথমেই বলে দিছি, দিস ইজ দ্য ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগন্যান্সি, দিস ইজ নট আ প্যাথোলজিক্যাল চেঞ্জ, দিস ইজ দ্য ফিজিওলজি অফ প্রেগন্যান্সি। ওকে, এই যে ক্লটিং ফ্যাক্টর গুলো বাড়িয়ে দিচ্ছে, কেন বাড়িয়ে দিচ্ছে? ফর আওয়ার প্রোটেক্টিভ মেকানিজম। ওকে, আচ্ছা, এবার আসেন এবার কোয়াগুলেশন অ্যাবনর্মালিটিস আমরা পড়বো। সো আমরা জানি যখনই বডিতে কোয়াগুলেশন কোনো অ্যাবনর্মালিটি হবে তখন কি ডেভেলপ করবে? থ্রোম্বোসিস ডেভেলপ করবে। আচ্ছা, থ্রোম্বোসিস ডেভেলপ করবে কিভাবে? ভার্কোস স্ট্রায়ার দিয়ে। ভার্কোস স্ট্রায়ারের মধ্যে আমরা জানি এই যে থ্রোম্বোসিসটা হচ্ছে তিনটা কারণে থ্রোম্বোসিস হতে পারে। একটা এন্ডোথেলিয়াল কোনো ইনজুরি হতে পারে, ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়ামটা আছে সেখানে ইনজুরি হলো, সেখান থেকে থ্রোম্বোসিস ডেভেলপ করলো। দ্বিতীয়ত হতে পারে স্টেসিসের কারণে, ব্লাড ফ্লোটা নর্মাল যে স্টেসিসটা সেটা হ্যাম্পার হয়ে যাচ্ছে, টার্বুলেন্সি হয়ে যাচ্ছে, ঠিক আছে? অথবা হাইপার কোয়াগুলেবিলিটি মানে ক্লটিং ফ্যাক্টর গুলা কোনো কারণে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এইসব কারণে কি হতে পারে? থ্রোম্বোসিস হতে পারে। আচ্ছা, এবার এই যে হাইপার কোয়াগুলেবিলিটি পড়লাম, এটা দুই কারণে হতে পারে। একটা হচ্ছে কিছু প্রাইমারি, কিছু হচ্ছে সেকেন্ডারি। কিছু প্রাইমারি ডিসঅর্ডার কি কি? এই যে আমরা বললাম একটু আগে প্রোটিন সি, প্রোটিন এস, এগুলো পড়ে আসলাম, ঠিক আছে? যদি কারো বডিতে নর্মালি এগুলো থাকার কথা যদি না থাকে, তাহলে তার মানে কি? তার বডিতে কিছু প্রাইমারি ডিসঅর্ডার আছে অফ হাইপার কোয়াগুলেবিলিটি, তাই না? তাহলে প্রাইমারি ডিসঅর্ডার গুলো কি? এগুলো জেনেটিক্যালি আসবে। প্রোটিন সি ডেফিসিয়েন্সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, অ্যান্টিথ্রম্বিন ডেফিসিয়েন্সি এবং ফ্যাক্টর 5 লেজেন্ড তৈরি হবে। ফ্যাক্টর 5 লেজেন্ড তৈরি হইলে কি এটা হবে? এটাকে আমরা কি ডিগ্রেড করতে পারবো কোনো কিছু দিয়ে? পারবো না, তাই না না? আপু। আচ্ছা, তাহলে বুঝা গেল এটা হচ্ছে প্রাইমারি। এবং কিছু আছে সেকেন্ডারি ফ্যাক্টর, যেটাতে আমার বডিতে নর্মালি হাইপার কোয়াগুলেবিলিটি হতে পারে। তার মধ্যে নাম্বার 1 এ কি দিয়েছে দেখেছেন? প্রেগন্যান্সিতে। কারণ আমরা জানি প্রেগন্যান্সি নর্মালি কি করতে পারে?
হাইপার কোয়াগুলেশন করতে পারে, তাই না? আচ্ছা, এই জন্য আমরা সবসময় বলি প্রেগনেন্সিতে কি হবে, আমরা কখনো কিন্তু মাকে বলি না আপনার শুয়ে থাকবেন বসে থাকবেন, আমরা মাকে বলি কি এমনি বডিতে একটা হাইপার কোয়াগুলেটিভ স্টেট চলতে থাকে, আমরা মাকে বলি আপনি হাঁটাহাঁটি করবেন, তাই না? আমরা মাকে কিন্তু সবসময় একটা অ্যাম্বুলেশনের কথা অ্যাডভাইস করি, হালকা এক্সারসাইজ মাইল্ড এক্সারসাইজের কথা বলি। কেন বলি এগুলা? বিকজ এই যে আপনার কোয়াগুলেশন ফ্যাক্টর এমনিই বেশি, আপনি যদি এক জায়গায় বসে থাকেন তাহলে আপনার কি ডেভেলপ করবে, ডিপ ভেন থ্রম্বোসিস ডেভেলপ করবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এবার আসেন ওসিপি কি করতে পারে, আপনার হাইপার কোয়াগুলেটিভ ফ্যাক্টরকে এনহ্যান্স করতে পারে। অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডিজ কি করতে পারে, বডিকে হাইপার কোয়াগুলেবিলিটি বাড়াতে পারে। আচ্ছা, পাশাপাশি নেফ্রোটিক সিনড্রোম, প্রসাস সিনড্রোম, হেপারিন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিক সিনড্রোম এই সব কিছু কি করতে পারে, বডিতে একটা সেকেন্ডারি কজ, এগুলো হচ্ছে সেকেন্ডারি কজ ডেভেলপিং হাইপার কোয়াগুলেবিলিটি। ওকে, আচ্ছা, এবার আসুন ফেট অফ থ্রোম্বাস। এই যে থ্রোম্বোসিস হয়েছে বডিতে, থ্রোম্বোসিস হয়েছে, এই থ্রোম্বোসিসে একটা ফেট আছে না, সেই ফেটটা হচ্ছে কি, এটা প্রপাগেশন হয়ে যেতে পারে, এম্বোলাইজেশন, ডিসোলিউশন অথবা অর্গানাইজেশন হতে পারে। আচ্ছা, এবং টাইপস কি কি ধরনের থ্রোম্বোসিস থ্রোম্বাস আছে, সরি কিছু আছে ভেনাস, কিছু আর্টেরিয়াল এবং কিছু কার্ডিয়াক। এগুলো জাস্ট একবার দাগায় রাখবেন, একবার রিডিং দিলেই পারবেন, এখান থেকে প্রশ্ন আসে না। প্রশ্ন আসতে পারে আপনার কাছ থেকে অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম, এটা ইম্পর্টেন্ট, এটাতে দাগ দেন। দাগ দিয়েছেন? আচ্ছা দেখেন, অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম থেকে আমরা কি পড়বো, দেখেন এটার আরেকটা নাম কি, হিউজ সিনড্রোম। কি সিনড্রোম? হিউজ সিনড্রোম। ঠিক আছে, ক্যারেক্টারাইজ বাই তিনটা জিনিস থাকবে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে। ঠিক আছে, বলেন তো অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এটা হচ্ছে গিয়ে আপনার কি ধরনের ডিজিজ, এটা কি কোনো জেনেটিক ডিজিজ অথবা অ্যাকোয়ায়ার্ড ডিজিজ? আপু এটা অ্যাকোয়ার্ড। Yes, this is an acquired disease. It's not a genetic অথবা congenital condition. তাহলে পাশে লিখে রাখতে পারেন it's an acquired condition, এটা কোনো জেনেটিক অথবা কনজেনিটাল কন্ডিশন না। ঠিক আছে, এবং এটার আরেকটা নাম কি, হিউজ সিনড্রোম। আচ্ছা, এবার আসেন হচ্ছে ক্যারেক্টারাইজড বাই কি কি থাকতে পারে, থ্রোম্বোসিস হতে পারে, রিকারেন্ট মিসক্যারেজ নিয়ে আসতে পারে, এবং প্রেজেন্স অফ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি নিয়ে আসতে পারে পেশেন্ট। আচ্ছা, এবং এটা কি ধরনের একটা ডিজিজ, এটা একটা অটো ইমিউন ডিজিজ। ঠিক আছে, আচ্ছা ক্লিনিক্যাল ফিচার কি, এই পেশেন্টের রিকারেন্ট ভেনাস অথবা আর্টেরিয়াল থ্রোম্বাই ডেভেলপ করবে, রিকারেন্ট মিসক্যারেজ মানে মোর দেন 3 কনসিকিউটিভ মিসক্যারেজ ইন লেস দেন 10 উইকস, প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করবে, প্রিটার্ম ডেলিভারি, ফিটাল ডেথ, থ্রোম্বোসাইটোপেনিয়া, কার্ডিয়াক ভালভের ভেনিটেশন হতে পারে। ঠিক আছে, এগুলা এই যেগুলো দেখবেন অ্যাবনর্মাল টার্ম ওগুলো পড়ার দরকার নেই। টাইপস, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের দুইটা টাইপস আছে, একটা হচ্ছে প্রাইমারি টাইপ আর একটা হচ্ছে সেকেন্ডারি টাইপ। প্রাইমারির মধ্যে কি বলতেছে দেখেন, which is not associated with any other autoimmune condition, মানে আমরা তো জানি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এটা একটা অটোইমিউন কন্ডিশন। ঠিক আছে, এই অটোইমিউন কন্ডিশনের সাথে যদি অন্য আর কোনো অটোইমিউন ডিজিজ না থাকে সেটাকে আমরা বলছি প্রাইমারি টাইপ। আর সেকেন্ডারি টাইপ কোনটা, যেটা অ্যাসোসিয়েটেড অন্য অন্য অটোইমিউন কন্ডিশন থাকতে পারে, যেমন পাশাপাশি মহিলাটার কি আছে, এসএলইউ আছে, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের সাথে সাথে কি আছে, এসএলইউ আছে। এখন ফিটাল লস ইন ওমেন উইথ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম ইজ ডিউ টু, কেন একটা মহিলা যার অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম আছে তার রিকারেন্ট মিসক্যারেজ হচ্ছে ইন ফার্স্ট ট্রাইমেস্টার, তাই না? আমরা কি বলছি, লেস দেন 10 উইকস, তাহলে এটা কিন্তু একটা আপনার এসবি আসতে পারে। দেন ইন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম রিকারেন্ট মিসক্যারেজ অকার্স ইন লেস দেন 10 উইকস, লেস দেন 13 উইকস, লেস দেন 20 উইকস, এরকম করে আসতে পারে। তাহলে আপনার কারেক্ট অ্যান্সার কি হবে, লেস দেন 10 উইকস। মানে কি, কোন ট্রাইমেস্টার, ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ। ঠিক আছে, এটা কিন্তু ইনফিনিটি স্টার একটা লাইন। তাহলে দেখেন কেন হচ্ছে, কারণ এখানে প্রোকোয়াগুলেন্ট স্টেট কজড বাই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, বডিতে কিছু প্রোকোয়াগুলেন্ট কন্ডিশন তৈরি করতেছে। ঠিক আছে, কেন, ওই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি গুলো এই প্রোকোয়াগুলেন্ট কন্ডিশন তৈরি করতেছে, ফলে বডিতে কি হচ্ছে, বেশি বেশি কোয়াগুলেশন হচ্ছে, এই কারণে কি হচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এবং ডিক্রিজ লেভেল অফ অ্যানেক্সিন 5, এটা হচ্ছে কি একটা অ্যান্টিকোয়াগুলেন্ট অন নরমাল প্লাসেন্টাল ভিলাই। এই যে একটা নরমাল প্লাসেন্টাল ভিলাইয়ের মধ্যে যে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট আছে সেটাকে সে ডিপ্রেস করে রাখতেছে, এই অ্যান্টিকোয়াগুলেন্ট কমে যাওয়ার কারণে আরো বেশি তার প্রোকোয়াগুলেন্ট প্রপার্টি বেড়ে যাচ্ছে। আপনি আমাকে বলেন তো, একটা বাচ্চা সাপ্লাই পাচ্ছে কোত্থেকে, প্লাসেন্টা থেকে, তো এই প্লাসেন্টাল ব্লাড গুলা যদি ক্লটেড হয়ে যায় বেশি বেশি প্রোকোয়াগুলেন্ট ফ্যাক্টর দিয়ে, তাহলে কি বাচ্চাটা সাপ্লাই পাবে, না আপু, প্লাসেন্টার না ফাংশন মেইনটেইন হবে, না হবে হবে না। না। যে কারণে কি হচ্ছে, এই পেশেন্টটার যে কারণে কি হচ্ছে, রিকারেন্ট মিসক্যারেজ ডেভেলপ করতেছে। মিসক্যারেজ। ঠিক আছে, ওকে। জি আপু। ট্রিটমেন্ট করব কি দিয়ে, ট্রিটমেন্ট করব অ্যাসপিরিন অথবা অ্যান্টিকোয়াগুলেন্টস। অ্যান্টিকোয়াগুলেন্টস কি দিব, অ্যাসপিরিন কি অ্যান্টিপ্লেটলেট, তাই না? আর অ্যান্টিকোয়াগুলেন্ট কি দিতে পারি, লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে পারি।
আচ্ছা, এখানে একটা ছোট কথা আসছে, এসিলি। আপনাদের কিন্তু ডিটেলসে এসিলি পড়া এখানে নাই, অক্সফোর্ডে নাই। এখানে যেহেতু এসিলি আসছে, আমি একটু বলে রাখতে চাই। বলেন তো, একবার প্রশ্ন আসছিল এসিলিতে আপনি ইনভেস্টিগেশন আর ফার্স্ট চয়েস কোনটা বলেন তো, এএনএ নাকি অ্যান্টি ডিএস ডিএনএ? অ্যান্টি-ডিএস অ্যান্টি, ডিএনএ। NTDS ভেরি DNA গুড। হ্যাঁ, এটা তো আপনারা জানেন, এটা কিন্তু এমআরসিকিউ তেও আসে। ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন কিন্তু অ্যান্টি ডিএস ডিএনএ ইন কেস অফ এসএলই। তারপরে আপনি কি করবেন? এএনএ করবেন, মানে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি করবেন। ঠিক আছে। আর একটা জিনিস আপনারা জানেন কিনা বলেন তো, এসএলই তে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট 3, কমপ্লিমেন্ট 4 এগুলো কি কম থাকে নাকি বেশি থাকে? বেশি থাকে আপু। বেশি থাকে, হ্যাঁ। এটাও একবার একটা প্রশ্ন আসছিল, মানে সলভ করতে গেলে পাবেন, এগুলো রিকলসে আছে। ঠিক আছে, এটা আমার শীটের মধ্যে পাশাপাশি লিখে রাখছি। তো মানে আপনারা যখন রিকলসটা পড়বেন তখন চেষ্টা করবেন দ্যাট আইদার রিকলস এর মধ্যে গুছাইতে, অথবা রিকলসে ওই রিলেটেড প্রশ্নগুলো যখন, কারণ পরীক্ষার আগে তো আপনি একবার হলেও শীটটা দেখে যাবেন, তাই না? তাহলে রিকলস এর ওই টপিকের প্রশ্নগুলো চেষ্টা করবেন পাশাপাশি শীটের মধ্যে টুকে রাখতে। তাহলে ওই নলেজ গুলো আপনার এখানে অ্যাড হয়ে গেল। যেমন এই প্রশ্নগুলো কিন্তু রিকলসে ছিল, এই কারণে আমার শীটের মধ্যে পাশে টুকে রাখছিলাম। ঠিক আছে। এবার আসেন, আমরা জানি দ্যাট অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমে কিছু অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি তৈরি হয়, যে তৈরি হওয়ার অ্যান্টিবডি গুলোর কারণে, তৈরি হওয়ার কারণে কিন্তু এই রিকারেন্ট মিসক্যারেজ গুলো হচ্ছে। তাহলে সেই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি কোনগুলা? ঠিক আছে, দুই ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, অ্যান্টিবডি আছে এখানে। একটা হচ্ছে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, আর একটা হচ্ছে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডিজ কি কি আছে বলেন তো পুরো? লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, আর কি অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি। আচ্ছা, এবার প্রিভিলেন্সটা একটু দেখে রাখতে পারেন। ঠিক আছে, নরমাল অবস্টেট্রিক পপুলেশনের 2 to 5%, পেশেন্ট উইথ রিকারেন্ট মিসক্যারেজে 15% থাকতে পারে, এসিলিতে 30% থাকতে পারে। আর ট্রোসিয়াস সিনড্রোম, হেপাইন ইনডিউসড থ্রোম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, এগুলো লাগবে না। এগুলো চাইলে আপনি রিডিং দিয়ে রাখতে পারেন, এগুলো পরীক্ষায় আসে না। এবার আপনার ইনফিনিটি স্টার দিবেন কোথায়? ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশনে, ডিআইসি তে। আচ্ছা, দেখেন ডিআইসি তে কি বলতেছে, এটা আরেকটা নাম কি? কনজাম্পটিভ কগলোপ্যাথি। এটিওলজিটা আমাদের জানতে হবে, দ্যাট কি কি কারণে আমার ডিআইসি ডেভেলপ করতে পারে। কিছু অবস্ট্রেটিক কজেস আছে ডিআইসি ডেভেলপ করার, কিছু আছে নন অবস্ট্রেটিক কজ। ঠিক আছে, সেগুলো জানতে হবে। আদার কজ গুলো জানতে হবে। কিছু ক্যান্সারে হতে পারে ডিআইসি, কিছু ম্যাসিভ টিস্যু ইনজুরি, ম্যাসিভ হেমোরেজে, ইনফেকশনে, এইসব কন্ডিশনে কি হতে পারে? আপনার ডিআইসি ডেভেলপ করতে পারে। আর কিছু অবস্ট্রেটিক কমপ্লিকেশন আছে যেগুলোতে ডিআইসি ডেভেলপ করে, যেমন হচ্ছে কি আপনার প্লাসেন্টাল অ্যাব্রাপশন, প্রি এক্লাম্পসিয়া, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম। এছাড়াও আরো অনেক আছে, আপনার আইইউডি আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আপনার কিছু আছে অপারেটিভ প্রসিডিউরের সময়ও ডিএসি ডেভেলপ করতে পারে। ঠিক আছে, এই সব কিছু আপনি অ্যাড করে নেবেন। ঠিক আছে, ওকে। এবার আসেন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। তো ডিআইসি ক্লিনিক্যাল ফিচার কি কি দেখেন? ক্লিনিক্যাল ফিচারটা আমরা পড়বো হচ্ছে কি, দেখেন এই যে এই ছকটা যদি আমি অ্যাড করে দিই তাহলে আপনার জন্য ইজি হয়। দেখেন কোন কোন ফ্যাক্টর বাড়বে আর কোন কোন ফ্যাক্টর কমবে। আমরা মনে রাখবো দ্যাট সব টাইম বাড়বে। ঠিক আছে, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথমিন টাইম, এপিটিটি, ঠিক আছে, সবই বাড়বে। আচ্ছা, আর আরেকটা জিনিস বাড়বে কি, কোন একটা ফ্যাক্টর বাড়বে, সেটা হচ্ছে কি ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। ঠিক আছে, আর ডিক্রিজ করবে একটা টাইমই, সব টাইম বাড়বে, একটা টাইম শুধু ডিক্রিজ করবে, থ্রোম্বোপ্লাস্টিন জেনারেশন টাইম। ঠিক আছে, আর ডিক্রিজ করবে সব কাউন্ট, মনে রাখবেন কি কি কাউন্ট? প্লেটলেট কাউন্ট এবং সব ক্লটিং ফ্যাক্টর 1, 2, 5, 8, 10। ঠিক আছে, শুধু একটা কাউন্ট বাড়বে, সেটা কি? এফডিপি। কারণ এই ফিব্রিনোজেন নিয়ে ডিগ্রেড হয়ে কি তৈরি করবে? এফডিপি, ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট তৈরি করবে। আচ্ছা, এবার আসেন, আর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে এখানে কি লেখা? প্রলং ক্লটিং টাইম, হাই লেভেল অফ এফডিপি পাবো, সলিউবল ফিব্রিন কমপ্লেক্স পাবো, ডিক্রিজ লেভেল অফ ফিব্রিনোজেন, হাই লেভেল অফ ডি ডায়মন্ড। এফডিপি আর ডি ডায়মন্ড একই জিনিস। ঠিক আছে, থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো, ফ্র্যাগমেন্টেড আরবিসি পাবো। আচ্ছা, তাহলে দেখেন এই যে কোয়াগুলেশন ক্যাসকেড, ঠিক আছে, যখন আমার ইনিশিয়েট হচ্ছে, ঠিক আছে, দেখেন এখানে কি বলছে? ডিআইসি হওয়ার পরে কি হয়? কনজাম্পটিভ কোয়াগুলোপ্যাথি। তার মানে শুরু হচ্ছে কোয়াগুলেশন দিয়ে, শেষ হচ্ছে ব্লিডিং দিয়ে। ঠিক আছে, কিভাবে হচ্ছে এটাই এখানে দেওয়া। হ্যাঁ, এই ছবিতে দেওয়া, দেখেন কিভাবে হচ্ছে। কোন একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর, সেটা হতে পারে টিস্যু ফ্যাক্টর অথবা কোনো ইন্ট্রিনসিক ফ্যাক্টর বা এক্সট্রিনসিক ফ্যাক্টর, ভাবে কি হলো, আমার কোয়াগুলেশন ক্যাসকেডটা অ্যাক্টিভেট হলো বডিতে। ঠিক আছে, কোনো একটা ফ্যাক্টরের ফলে, ধরলাম আমি আমার থ্রোম্বোপ্লাস্টিন বেশি বেশি রিলিজ হয়েছে, আইইউডি হয়েছে, পরে কি হয়েছে? আমার এই ক্লটিং ক্যাসকেডটা অ্যাক্টিভেট হলো। ঠিক আছে, এখন যখন বেশি বেশি অ্যাক্টিভেট হয়ে যাবে ক্লটিং ক্যাসকেড,
তখন কি হবে, আমার এক্সেস থ্রোম্বিন তৈরি হবে। যখন আমার বেশি বেশি থ্রোম্বিন তৈরি হবে তখন এক্সেসিভ ক্লটিং হবে বডিতে। এক্সেসিভ ক্লটিং হওয়ার ফলে বডিতে ইসকেমিয়া হবে। ইম্পেয়ার্ড ইসকেমিয়া হলে ওখানে আর অর্গান পারফিউশন হবে না, ব্লাড ফ্লো থাকবে না, ফলে এন্ড অর্গান ড্যামেজ হয়ে যাবে। অপরদিকে যখন বেশি বেশি থ্রোম্বিন অ্যাক্টিভেট করে, সেই থ্রোম্বিনটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছিলাম যে প্লাজমিনোজেনকে অ্যাক্টিভেট করে। আপনাদের কি মনে আছে যখন আমরা প্লাজমিনোজেনের ফিব্রোনেটিক ক্যাসকেডটা পড়ছি, দাগাই দিছিলাম আমি একটু আগে? জি আপু। পেয়েছেন আপনারা সবাই? দরকার হলে উল্টাই আবার ওই জায়গায় দেখে আসেন যে প্লাজমিনোজেনকে কে অ্যাক্টিভেট করেছিল, থ্রোম্বিন। ঠিক আছে, তাইলে অপরদিকে এই থ্রোম্বিনটা যেমন নিজে এক্সেসিভ ক্লটিং করতেছে, সে কিন্তু পাশাপাশি প্লাজমিনোজেনকেও অ্যাক্টিভেট করতেছে। প্লাজমিনোজেন অ্যাক্টিভেট হয়ে গেলে সে প্লাজমিনকে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, প্লাজমিন অ্যাক্টিভেট হয়ে গেলে ফিব্রিনোলাইসিস করবে। তো বডিতে যখন ফিব্রিনোলাইসিস হবে তখন ব্লিডিং শুরু হয়ে যাবে। তখন ব্লিডিং যখন হয়ে যাবে, পেশেন্টের যখন অনেক বেশি ব্লিডিং হবে তখন পেশেন্ট শকে চলে যাবে, হাইপোটেনশন হবে, ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে, তো এই যে কি হলো, একটা পেশেন্টের যখন ডিআইসি স্টার্ট হয়, একদিকে যেমন ক্লটিং সিস্টেম অ্যাক্টিভেট হয়ে বেশি বেশি ক্লটিং হয়, অপরদিকে বেশি বেশি ব্লিডিংও হয়। এই জন্য এটার নাম কি, কনজাম্পটিভ কোয়াগুলোপ্যাথি। একটা পর্যায়ে গিয়ে সব কোয়াগুলেশন ফ্যাক্টর কনজাম্পশন হয়ে ব্লিডিং হতে হতে পেশেন্টটা মারা যায়। ঠিক আছে, আচ্ছা এবার আসেন এম্বোলিজম। আচ্ছা, এম্বোলিজম দেখেন কি কি টাইপের এম্বোলিজম আছে, টাইপের নামগুলো আমাদেরকে জানতে হবে। এম্বোলিজম থেকে আমরা খুবই অল্প একটু পড়ি এমআরসিইউজি তে, টাইপগুলো জানবো, পালমোনারি, সিস্টেমিক, ফ্যাট, এয়ার, অ্যামনিওটিক। এর মধ্যে পালমোনারি এম্বোলিজম 60% সাইলেন্ট থাকে এবং কি হয়, কর পালমোনারি হয়। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারটা পড়বো এবং ডিকম্প্রেশন সিকনেস কখন পাবো আমরা, এয়ার এম্বোলিজমে পাবো। এটার আরেকটা নাম হচ্ছে কেসেন্স ডিজিজ। আর অ্যামনিওটিক ফ্লুইডিক এম্বোলিজমের ইনসিডেন্স এবং মর্টালিটি রেটটা আমরা জানবো। এই তো এতটুকু পড়লেই হবে এম্বোলিজম থেকে। তারপর থ্রোম্বোসাইটোপেনিয়া, এগুলো লাগবে না, এগুলা এগুলো থেকে এভাবে করে প্রশ্ন আসে না। টিটিপি এগুলো লাগবে না। ঠিক আছে, ইনফ্রাকশনও লাগবে না, চাইলে ইনফ্রাকশনটা একবার রিডিং দিয়ে রাখতে পারেন, আর লিখে রাখতে পারেন। এখান থেকে প্রশ্ন আসে না সেভাবে, একটা জাস্ট আর লিখে রাখেন। আচ্ছা, এবার আমরা পড়বো সেপসিস। আচ্ছা আপু, তাহলে থ্রোম্বোসিস, এম্বোলিজম এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। দেখেন এখানে আর কোনো প্রবলেম আছে কিনা আপনাদের? আচ্ছা, এবার আসেন সেপসিস। সেপসিস থেকে দেখেন আমরা কি পড়বো, যে সেপসিসের মধ্যে দেখেন আমরা পড়ি দ্যাট এখানে কি হতে পারে, প্রোটেক্টিভ কিছু মেকানিজম আছে এগেইনস্ট ইনফেকশন। এটা এত বেশি লাগবে না, আমরা পড়বো যে সেপটিক ল্যাডার। সেপটিক ল্যাডারের মধ্যে কি আছে দেখেন, সার্স। ঠিক আছে, মানে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। সার্স এর যে 4টা ক্রাইটেরিয়া, কখন আমরা সার্স বলবো, এই 4টা ক্রাইটেরিয়া একদম টিএম টানা মুখস্থ। ঠিক আছে, টেম্পারেচার যখন 36 এর কম, 38 এর বেশি, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, ডাব্লিউবিসি 4000 এর কম, 12000 এর 12000 এর বেশি। আচ্ছা, এটা আমাদের জানতে হবে। এবং সেপসিস ইজ ডিফাইন্ড এজ সার্স ইফ ইট রেজাল্ট অফ ইনফেকশন। সিভিয়ার সেপসিসে কি হয়, এভিডেন্স অফ ফেলিয়ার অফ মোর দ্যান ওয়ান অর্গান সিস্টেম। আলটিমেটলি কি হতে পারে, MODS, লিডস টু মাল্টিপল অর্গান সিস্টেম ফেলিয়ার। আচ্ছা, আর MODS মানে কি, টু অর মোর ফেলড অর্গান সিস্টেম। এপসিস এত লাগবে না আপনাদের, এপসিস পড়া লাগবে না, জাস্ট একবার একটা টিক দিয়ে রাখতে পারেন, যদি মন চায় রিডিং দিবেন এপসিস থেকে। আচ্ছা, ডিটারমিনেন্টস অফ উন্ড ইনফেকশন এগুলো লাগবে না, ক্যাটাগরি এগুলো কিছু লাগবে না। ক্যাটাগরি অফ উন্ড এগুলো কিছু লাগবে না। হ্যাঁ, তাহলে আমরা তারপরে চলে যাব কোথায়, শকে। হুম, আচ্ছা, তাহলে শক আমরা একটু আগে জেনে আসছি দ্যাট শক মানে কি, যেখানে লো টিস্যু পারফিউশন, এটা একটা সিস্টেমিক স্টেট। ঠিক আছে, সিস্টেমিক স্টেট অফ দ্য বডি, মানে ওভারঅল পুরো বডিতে এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, যেখানে লো টিস্যু পারফিউশন হচ্ছে, মানে কি আমার ব্লাড সাপ্লাই নাই, টিস্যুর ব্লাড সাপ্লাই হ্যাম্পার্ড। ওকে, ফলে কি হচ্ছে, ইনএডিকুয়েট নর্মাল সেলুলার রেসপিরেশন। তার মানে কি, আমার একটা টিস্যুতে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি পারফিউজ না হয়, সেখানে সেলুলার হাইপোক্সিয়া ডেভেলপ করবে এবং আলটিমেটলি সেল ডেথ হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন ল্যাক অফ, তাহলে প্যাথোজেনেসিসটা কি, ল্যাক অফ অক্সিজেন লিডস টু মেটাবলিক অ্যাসিডোসিস। ব্লাড সাপ্লাই নাই মানে সেখানে অক্সিজেন নাই এবং আলটিমেটলি মেটাবলিক অ্যাসিডোসিস। এবং কনজাম্পশন অফ দ্য সেলুলার গ্লুকোজ স্টোরস লিডস টু সিজেশন অফ অ্যানারোবিক রেসপিরেশন কজিং সেল লাইসিস। আচ্ছা, মাইক্রোভাস্কুলার হাইপোক্সিয়া হবে এবং অ্যাসিডোসিস হবে এবং অ্যাক্টিভেট করবে ইমিউন এবং কোয়াগুলেশন সিস্টেম, লিডিং টু ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়াবিলিটি। এতটুকু তো সবার ক্লিয়ার? এতটুকু আমরা বুঝছি তো? আচ্ছা, এবার আসেন, হ্যাঁ এবার আসেন, তাহলে এতটুকু তো মোটামুটি আমরা আগের আমাদের নলেজ দিয়েই বুঝি। কোনো জায়গায় যদি অ্যানারোবিক রেসপিরেশন হয়, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, সেখানে মেটাবলিক অ্যাসিডোসিস হবে, মেটাবলিক অ্যাসিডোসিস মানে হাইপারক্যালেমিয়া, সেল লাইসিস,
অ্যানারোবিক রেসপিরেশন, ফ্রি রেডিকেলস তৈরি হবে, ক্যাপিটালি পারমিয়াবিলিটি বেড়ে যাবে, ঠিক আছে। এখন এই যে একটা আমার হাতে লেখা নোট কি দেখা যাচ্ছে আপুরা? ক্লিয়ারলি দেখেন তো, আর একটু ছোট করে দিই। এবার কি দেখা যাচ্ছে? পুরোটা দেখা যাচ্ছে আপুরা? আপু একটু বড় করেন, আমরা দুইবারের স্ক্রিনশট নিয়ে যাবো, তাহলে ভালো হবে। একবারেই নেন, একবারে নিলে শুনেন, এটা আসলে আমার একটা বুঝার জন্য, আমি নিজে বুঝার জন্য লিখছিলাম। এখন আবার আপনাদের সাথে শেয়ার কেন করতেছি, একটু বুঝাইতে আমার সুবিধা হবে আপনাদেরকে, ঠিক আছে, সেই জন্য শেয়ার করতেছি। আপনারা একবারে স্ক্রিনশট নেন, পরে আপনারা জুম করে দেখেন। দুইবারে নিলে না মানে আপনার নিজের বুঝতে সমস্যা হবে, একবারে নেন প্লিজ। অ্যাভয়েড মাই ব্যাড হ্যান্ড রাইটিং, ওকে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ দেখেন, শক কি, দেখেন আমি প্রথমেই বলছিলাম ইটস এ জেনারেলাইজড কন্ডিশন, the whole process is going over the body in every parts of the body, okay? আচ্ছা তাহলে দেখেন প্রতিটা ব্লাড ভেসেলে সেম ঘটনা ঘটতেছে। তাহলে দেখেন ঘটনাটা কি, কোনো কারণে যদি বডিতে ইনঅ্যাডিকুয়েট সার্কুলেশন হয়, মানে সার্কুলেশন কমে গেছে, তখন সেখানে পোর পারফিউশন হবে, টিস্যু পারফিউশন, এবং আলটিমেটলি সেলুলার হাইপোক্সিয়া হবে। দিস ইজ শক, ওকে? এখন দেখেন আমি কি বুঝাতে চাচ্ছি, এখানে একটা ব্লাড ভেসেল কি আপনাদের নোটিসেবল? এখানে একটা ব্লাড ভেসেল দেখতে পারতেছেন আপনারা? জি দেখেন আপু। আমি বি ব্লাড ভেসেল বিভি লিখে রাখছি, ঠিক আছে। আচ্ছা এটা আমার অনেক আগের ছোটবেলার একটা নোট, সেটারই আমি স্ক্রিনশটটা কালকে রাতে অ্যাড করেছি। আচ্ছা দেখেন তাইলে এখানে এখানে দেখছি ব্লাড ভেসেলের ভিতরে কি থাকে বলেন তো? আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, থাকে না ব্লাড ভেসেলের ভিতরে? ওকে, এবং পাশে আমরা এগুলা কি দেখতে পাচ্ছি? এন্ডোথেলিয়াল সেলস। এই যে আমি ছোট ছোট করে এরকম কার্ভ কার্ভ করে দিয়েছি, এন্ডোথেলিয়াল সেলস থাকে, তাই না? এখন বলেন এই যে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল সেল, দে আর গেটিং দেয়ার অক্সিজেন সাপ্লাই ফ্রম দা সার্কুলেটিং আরবিসি, তাই না? আরবিসির ভিতরে কি আছে? হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনের মধ্যে কি আছে? অক্সিজেন আছে। সো এই যখন আমার ব্লাড ফ্লোটা অ্যাডিকুয়েট আছে, দিস এন্ডোথেলিয়াল সেলস আর অ্যাডিকুয়েটলি পারফিউজড, এম আই রাইট? জি ওকে, আপু। এবার দেখেন কোনো কারণে আমার মাইক্রো অর্গানিজমস মানে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, কোনো কিছু, যে কোনো কিছু চলে আসলো, ঠিক আছে। তখন কি হবে? যখন আমার মাইক্রো অর্গানিজম গুলো আসে, তখন আমার ব্লাড ভেসেলের ভিতরে আমরা কি একটু আগে পড়েছি যে যখনই কোনো আমার অফেন্ডিং এজেন্ট আসে, তখন আমার মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট সিস্টেমের যে সেলগুলা, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ওরা কি ঝাঁপাই পড়ে না সেটাকে এলিমিনেট করার জন্য? তাহলে এই ঘটনাটাই ঘটছে। দেখেন কোন কারণে মাইক্রোঅর্গানিজম আসলো, আমার নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এরা সবাই চলে আসলো। হ্যাঁ তাহলে দেখেন আমি কি লিখছি এখানে, নরমালি এন্ডোথেলিয়াল সেল গেট অক্সিজেন নিউট্রিশন ফ্রম আরবিসি। নাও মাইক্রোঅর্গানিজম যদি চলে আসে, তখন কি হবে? ডাব্লিউবিসি আসে টু কিল দেম, এন্ড ডাব্লিউবিসি উইল ইনভাইট মোর ডাব্লিউবিসি। তো একটু আগে আমরা একটা ইনফ্লামেশনের মধ্যে পড়ে আসছি যে কিছু ডাব্লিউবিসি প্রথমে আসবে, তারপরে ওরা আরো রিক্রুটমেন্ট অফ মোর ডাব্লিউবিসি করবে। কেন? ওই অফেন্ডিং এজেন্টটাকে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। তখন কি হবে দেখেন, রিক্রুটমেন্ট অফ দ্য ডাব্লিউবিসি এন্ড দে বিকাম অ্যাক্টিভেটেড, ওরা সবাই অ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন তারা ম্যাক্রোফেজ হয়ে যায়, তাই না, মোনোসাইট থেকে। আচ্ছা দিস অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজেস মানে ডাব্লিউবিসি উইল রিলিজ, তাহলে আমরা জানি দ্যাট অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ থেকে কি রিলিজ হয়? নাইট্রিক অক্সাইড। আমরা নাইট্রিক অক্সাইডের সোর্সের মধ্যে ম্যাক্রোফেজ পড়ে আসছি একটু আগে, ঠিক আছে। তাহলে নাইট্রিক অক্সাইডের ফাংশনও পড়ে আসছি একটু আগে। নাইট্রিক অক্সাইড কি করে বলেন তো আপুরা? ভেজো ডাইলেটেশন করে। ওকে, সো দেখেন তাহলে মিলে যাচ্ছে আমাদের, দেখেন ইনফ্লামেশনের পড়াগুলো এখানে মিলে যাচ্ছে। তাহলে নাইট্রিক অক্সাইড আসলো বেশি বেশি, ভেজোডাইলেটেশন করলো। ভেজোডাইলেটেশন করলে কি হবে? আমার ভেনাস রিটার্ন কমে যাবে। ভেনাস রিটার্ন কমলে কি হবে? ব্লাড প্রেশার কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবং আলটিমেটলি কি হবে? কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কিন্তু ইনিশিয়ালি শকে কি হয়, একটা ইনিশিয়াল ফেজ থাকে যেখানে কার্ডিয়াক আউটপুট প্রথমে বডির রিফ্লেক্স কম্পেনসেটরি মেকানিজম কার্ডিয়াক আউটপুটকে বাড়াইতে চায়, ওটা আপনি এখন অ্যাভয়েড করেন। আমরা যেহেতু শকের সেপটিক শকের একটা প্যাথোফিজিওলজি পড়তেছি, আপনি মাথায় রাখেন দ্যাট ভেনাস রিটার্ন কমে যাচ্ছে, বডিতে হচ্ছে কি ভেজোডাইলেটেশন হচ্ছে, বিপি কমে যাচ্ছে, তার মানে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। মরার আগে কার্ডিয়াক আউটপুট কমেই মানুষ মরবে, ঠিক আছে। কিন্তু ইনিশিয়ালি কি হয়, কিছু সময় কার্ডিয়াক আউটপুট বাড়ে যখন বডিতে আমার মানে রিভার্সিবল ফেজে থাকে, ঠিক আছে। শকের রিভার্সিবল ফেজে থাকে, তখন কার্ডিয়াক আউটপুটটা বাড়াতে চায় কি? আমাদের বডির রিফ্লেক্স কম্পেনসেটরি মেকানিজম। কিছু বলছেন আপু? আচ্ছা তাহলে আমি প্রসিড করি। তাহলে আমার ডাব্লিউবিসি আসলো, আমার নাইট্রিক অক্সাইড আসলো, ভেজোডাইলেটেশন হইলো, ব্লাড প্রেশার কমলো, কার্ডিয়াক আউটপুট কমলো, ঠিক আছে। তাহলে আমি কি পাইলাম? একটা পয়েন্ট, কার্ডিয়াক আউটপুট কমছে। এখন যেহেতু আমরা জানি দ্যাট এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে, যে কোনো ইনফ্লামেশনের মধ্যে কি কি আসবে বলেন তো? অনেক ইনফ্লামেটরি মেডিয়েটার্স আসবে। তার মধ্যে কিছু ইনফ্লামেটরি মেডিয়েটার্সরা কি করবে? ভাস্কুলার পারমিবিলিটি বাড়াবে। তাহলে এখানেও তাই হবে, ভেসেলের পারমিবিলিটি বেড়ে যাবে,
তো ভাস্কুলার পারমিবিলিটি যখন বেড়ে যাবে তখন বলেন তো কি হবে, ভেসেলের ভিতর থেকে ফ্লুইড গুলা লিক আউট করবে। লিক আউট করলে আমার স্টেগনেশন অফ দ্য ফ্লুইড হবে অ্যারাউন্ড ইচ এন্ডোথেলিয়াল সেল which will hamper oxygenation from the RBC। তাহলে আমি কি বুঝলাম, এই যে আমার ব্লাড ভেসেলটা ছিল, ব্লাড ভেসেলের মধ্যে এন্ডোথেলিয়াল সেলগুলো ছিল, যদি আমার এগুলো লিকই হয়ে যায়, ফ্লুইড লিক করে এই প্রত্যেকটা এন্ডোথেলিয়াল সেলের মাঝখান থেকে, তাহলে আমার এই লিকি পারমিবিলিটি বেড়ে যাওয়ার কারণে আমার ফ্লুইড লিক করছে, এবং তখন ফ্লুইডটা স্ট্যাগনেশন হবে না প্রত্যেকটা এন্ডোথেলিয়ালের চারিপাশে, এভাবে করে স্ট্যাগনেশন হবে না। বুঝাতে পেরেছি? আপু এন্ডোথেলিয়াল সেলের পাশাপাশি ফ্লুইড জমে যাবে না। হ্যাঁ, তাহলে এখন কি বলেন তো, এই এন্ডোথেলিয়াল সেলটা কি অ্যাডিকুয়েটলি পারফিউজড হতে পারছে? না পারছে না কিন্তু, না এখন কিন্তু আর পারছে না। মানে কি হচ্ছে দেখছেন, there is stagnation of fluid around each endothelial cell which will hamper oxygenation from the RBC। তাহলে যখনই আরবিসি থেকে তারা অক্সিজেনেশন পাচ্ছে না, এখন বলেন তো ওইখানে কি ধরনের গ্লাইকোলাইসিস শুরু হয়েছে? অ্যানারোবিক। তাহলে তখন কি হবে, অ্যানারোবিক কন্ডিশন তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়ার কারণে বডিতে কি ডেভেলপ করবে, মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে বুঝা গেল, তাহলে আমরা কিন্তু অলরেডি বডির অনেকগুলো ফেট পেয়ে গেলাম, বডিতে কার্ডিয়াক আউটপুট কমে গেছে, বডিতে ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে গেছে, ইডিমার মতন ডেভেলপ করতেছে, মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে ফেলছে। এখন এই যে ব্লাড ভেসেলগুলো লিকি হয়ে গেছে, হ্যাঁ ফ্লুইড বের হয়ে যাচ্ছে সব দিক দিয়ে, তাহলে এটাকে হিল করার জন্য আপনার বডির কম্পেনসেটরি মেকানিজম তখন কি করবে জানেন, কোয়াগুলেশন ক্যাসকেডকে অ্যাক্টিভেট করবে। বডির সিস্টেমটা বলবে আপনাকে, দাদা সব ফ্লুইড তো বের হয়ে গেল, সব ভেসেলগুলো লিকি হয়ে গেছে, ওগুলোকে সিল করা লাগবে। সিল করার জন্য আপনার ন্যাচারালি কোয়াগুলেশন ক্যাসকেড গুলো চলে আসবে। কোয়াগুলেশন ক্যাসকেড যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কি হবে, ক্লটস তৈরি হবে, তাই না? ওগুলোকে সিল করার জন্য তখন কি দেখেন, নাও টু সিল দ্য লিকস অফ দ্য ব্লাড ভেসেল কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেট এন্ড ফর্ম ক্লটস ইন লিকস। ঠিক আছে, ওই লিক গুলো বন্ধ করে দিচ্ছে ক্লট তৈরি হয়ে। এখন ওরা তো আর এত ইন্টেলিজেন্ট না যে ক্লট তৈরি করলো আর বুঝে গেল যে ওইখানে যেখানে যেখানে লিক হয়েছে সেখানে সেখানে আমি ফিল আপ করে বসে থাকবো না। যখন কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেট হবে তখন ওভারঅল বডির পুরো ক্লটিং সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে। শুধু লিক গুলাকে অ্যাক্টিভেট করা ছাড়াও তারা কিছু অনেক ক্লটস তৈরি করতেছে। এই ক্লট গুলা কিন্তু ভেসেলের ভিতরেও ঘোরাঘুরি করবে, তাই না? আচ্ছা, তাহলে কি হলো দেখেন, when these leaks are corrected, this clot এইখান থেকে আবার লিক গুলা কারেক্টেড হয়ে যাচ্ছে, ওইখান থেকেও ক্লট কি হবে, ডিসলজ হবে and go to the blood vessels which will produce DIC। তাহলে বুঝছি, তাহলে ক্লট গুলা ব্লাড ভেসেলের মধ্যে ঘোরাঘুরি করতে করতে তারা কি তৈরি করবে, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ঠিক আছে? আচ্ছা, এবং দেখেন এখন আমি কি বুঝলাম, এটা একটা জেনারেলাইজড কন্ডিশন, the whole situation is happening in all the blood vessels of our body। ওকে, সো দেখেন এবার চিন্তা করে দেখেন একটা লাংস এর ভাস্কুলেচারের কথা চিন্তা করে দেখেন। যেই লাংস নিয়ে আপনি ব্রিথ করতেছেন সেই লাংসের ব্লাড ভেসেলই যদি ঠিক না থাকে তাহলে লাংস ফাংশনটা করবে কিভাবে? তো চিন্তা করেন একটা যে কোনো লাংসের ভেসেলের এই ঘটনা, দ্যাট ভেসেলের মধ্যে ক্লট, ভেসেলের এন্ডোথেলিয়াল সেলস গুলা সার্কামফারেন্সিয়ালি সারাউন্ডেড বাই ইডিমা ফ্লুইড, এবং আলটিমেটলি ব্লাড ভেসেল গুলো ঠিক মতন অক্সিজেনেটেড হচ্ছে না। ঠিক আছে, মানে এন্ডোথেলিয়াল সেলস গুলা। তাহলে দেখেন পেশেন্টটা কিন্তু ব্রিথ করতেছে, সে কিন্তু তার ট্যাকিপ নেওয়া হচ্ছে, সে কিন্তু ব্রিথ করতেছে, কিন্তু দেখেন নাও যদিও পেশেন্ট ব্রিদিং, বাট endothelial cells of each blood vessel don't get oxygen as they are circumferentially surrounded by edema fluid। ঠিক আছে, সব তাহলে কি হচ্ছে, এই ঘটনাটা সবগুলো ভেসেলেই ঘটতেছে ইনক্লুডিং লাং ভাস্কুলেচার। তার মানে কোনো অক্সিজেন নাই ইন দা লাং, এবং পেশেন্টটা আলটিমেটলি অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করতেছে। অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করবে, আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিয়ার ডেভেলপ করে পেশেন্টটা মারা যাবে। এখন দেখেন তো শকের প্যাথোফিজিওলজি সবাই বুঝছেন কিনা? বুঝতে পেরেছি। তাহলে আপনাকে মনে রাখতে হবে কি পয়েন্ট, ঠিক আছে, যে কার্ডিয়াক আউটপুট কমছে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ছে, ইডিমা হচ্ছে, মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, ডিআইসি হচ্ছে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হচ্ছে, এগুলো আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আসেন চলেন আমরা একটু পড়ি। দেখেন কি হচ্ছে কার্ডিওভাস্কুলারে কি কি হচ্ছে, এগুলো আপনাদের এত এইভাবে করে পড়া লাগবে না। হ্যাঁ, এগুলো পড়তে গেলে শুধু শুধু আপনাদের ওয়েস্টেজ অফ টাইম হবে, এগুলো আপনাদের পড়ার দরকার নাই, কোথায় কি হচ্ছে এগুলা জাস্ট বুঝবে, প্যাথোফিজিওলজি বুঝলেই হবে। আচ্ছা, কজেস অফ শক আপনাদের পড়া লাগবে, এখানে দাগ দেন আপনারা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইনফিনিটি স্টার দেন আপনারা। আচ্ছা, তাহলে কজেস অফ শকের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, হাইপোভলিউমিক শক, এটা হতে পারে হেমোরেজিক, নন হেমোরেজিক। ঠিক আছে, হেমোরেজিক মানে আপনার হেমোরেজের কারণে কারো পিপিএইচ হচ্ছে, পিপিএইচ থেকে হাইপোভলিউমিক শক, এপিএইচ থেকে হাইপোভলিউমিক শক, কারো আবার নন হেমোরেজিক মানে কারো ডায়রিয়া হয়েছে, ভমিটিং হয়েছে, ওইখান থেকেও হতে পারে। কার্ডিওজেনিক হচ্ছে মায়োকার্ডিয়াল অ্যারিথমিয়া, অবস্ট্রাকটিভ হচ্ছে টেম্পোনেট পালমোনারি মানে কার্ডিয়াক টেম্পোনেট, তারপর হচ্ছে পালমোনারি এম্বোলিজম, নিউমোথোরাক্স,
ডিস্ট্রিবিউটিভ হচ্ছে গিয়ে সেপটিক অ্যানাফিলেটিক নিউরোজেনিক শক, এন্ডোক্রাইন হচ্ছে গিয়ে আপনার অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম। আচ্ছা, এবার আসেন ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট টাইপস অফ শক। এটাও এত পড়া লাগবে না, একবার রিডিং দিতে মন চাইলে রিডিং দিয়ে এভাবে করে আমাদের এটা দাগানো নাই যেটা করতে হবে, ঠিক আছে? এগুলো জাস্ট সেভাবে করে তেমন কিছু করার নাই। হেমোরেজটা আপনাদের লাগবে, হেমোরেজটা দেখবেন, হেমোরেজটা ইম্পর্টেন্ট। দেখেন হেমোরেজ হলে কি হতে পারে, অ্যাসিডোসিস, হাইপোথার্মিয়া, কোয়াগুলোপ্যাথি। এখন ডিগ্রি অফ হেমোরেজটা আপনাদের জানতে হবে, যে আপনার লেস দেন 15% হলে লিমিট হচ্ছে কি উইদিন দ্য কম্পেনসেটরি মেকানিজম, 15 to 30% হলে ডিকম্পেনসেশন স্টার্ট হবে, 30 to 40% যদি লস হয় তাহলে বিপিটা ফল করবে, এটা ডিটেক্ট করতে পারবেন যে বিপি কমে যাচ্ছে। মোর দেন 40% হলে তো খারাপ, ঠিক আছে, ফ্যাটাল। আচ্ছা, 3 টাইপস অফ শক হেমোরেজ আছে, প্রাইমারি, রিঅ্যাকশনারি আর হচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি হেমোরেজটা হচ্ছে কখন হয়, আকার্স ইমিডিয়েটলি হচ্ছে। তাহলে ইমিডিয়েটলি মানে কি, আপনি ওটি করছেন, ওটির মধ্যেই আপনার অনেক ব্লিডিং হচ্ছে, দিস ইজ প্রাইমারি হেমোরেজ। আচ্ছা, রিঅ্যাকশনারি কি, উইদিন 24 আওয়ার্স অফ দ্য প্রাইমারি ইভেন্ট, আপনি ওটি করে চলে আসছেন, বাসায় গেছেন, আপনাকে ফোন দিছে, ফোন অ্যাটেন্ডিং ডক্টর ফোন দিয়ে বলতেছে যে আপনার পেশেন্টের বিপি ফল করছে, মানে ভিতরে ব্লিডিং হচ্ছে। তার মানে কি কারণে ভিতরে ব্লিডিং হতে পারে, আপনি যে স্টিচ দিয়ে আসছেন ওইটা কি হতে পারে, স্লিপেজ অফ দ্য লাইগেচার হতে পারে, কোনো ক্লট তৈরি হয়েছিল সেই ক্লটটা ডিসলজ হয়ে গেছে, পেশেন্টের বিপি বেড়ে গেছে, বা পেশেন্টের এমন কোনো কন্ডিশন তৈরি হয়েছে যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে গেছে, ক্রনিক ইয়া হচ্ছে, কফিং হচ্ছে, পেশেন্টের ভমিটিং হচ্ছে, ঠিক আছে? এইসব কারণে কি হতে পারে, আপনার রিঅ্যাকশনারি হেমোরেজ হতে পারে। আর সেকেন্ডারি হেমোরেজ কি, যখন আপনি ওটি করে চলে আসছেন তার 7 থেকে 14 দিন পরে আপনি দেখছেন যে পেশেন্টের কি হেমোরেজ ডেভেলপ করছে। সেটা কেন, ওই যে স্লাফিং অফ দা ভেসেল ওয়াল, যেখানে আপনি নট দিয়ে আসছেন সেখানে ভেসেল থেকে স্লাফ হয়ে হয়ে ওখান থেকে ব্লিডিং শুরু হয়েছে। আচ্ছা, এবার আসেন, এটা যেমন ইম্পর্টেন্ট তেমনই ইম্পর্টেন্ট হচ্ছে কি ব্লাড ট্রান্সফিউশন। আচ্ছা, ব্লাড ট্রান্সফিউশনটা দেখেন কি বলছে, যে আমাদের ব্লাড ট্রান্সফিউশন আমরা ইউজুয়ালি কি দিই, প্যাকড রেড সেল দিই, তাই না, পিসিবি দিই। আচ্ছা, প্যাকড রেড সেলস দিই, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিই, এফএফপি, ক্রায়োপ্রেসিটেট দিই, প্লেটলেটস দিই। এখন আসেন দ্যাট প্যাকড রেড সেল হচ্ছে গিয়ে মানে কোনটা স্টোরেজ কত এটা খালি জানলেই হবে। পিসিবি আমরা স্টোর করি 2 থেকে 6, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা স্টোর করি -40, ক্রায়োপ্রেসিটেটেড, প্লেটলেট এগুলা স্টোর, ক্রায়োপ্রেসিটেট লেখা নাই, হ্যাঁ, প্লেটলেট কতটুকু টেম্পারেচার স্টোর করি 20 থেকে 24, এটা জানতে হবে, স্টোরেজ টেম্পারেচারটা জানতে হবে। আচ্ছা, এবার আসেন আমাদের জানতে হবে কমপ্লিকেশন অফ ট্রান্সফিউশন। এটা আবার ইনফিনিটি স্টার, যে আমার ব্লাড ট্রান্সফিউশনের পরে কি কি কমপ্লিকেশন হতে পারে, একটা সিঙ্গেল ট্রান্সফিউশন করলে কি কি কমপ্লিকেশন হবে, আর ম্যাসিভ ট্রান্সফিউশন করলে কি কি কমপ্লিকেশন হবে। এখন ম্যাসিভ ট্রান্সফিউশন আমরা কখন বলি বলেন তো, কত পার্সেন্ট ব্লাড ভলিউম যদি আমি পেশেন্টের গায়ে দিই আমরা বলবো যে আমরা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন করেছি? দি মোর দেন 50% অফ দ্য ব্লাড ভলিউম অফ দ্য পেশেন্টস ওন ব্লাড, ঠিক আছে? যে একটা পেশেন্টের, আমরা জানি আমাদের বডিতে কতটুকু ব্লাড থাকে নরমালি, 5 থেকে 6 লিটার, তাই না? তাহলে তার 50% ব্লাড যদি আপনি রিপ্লেস করেন, ঠিক আছে, তাহলে আমরা কি বুঝবো, দ্যাট এখানে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, ঠিক আছে? 3 ব্যাগ ব্লাড দিচ্ছেন, 4 ব্যাগ ব্লাড দিচ্ছেন, তখন আমরা কি বুঝবো যে আপনি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন করছেন। তাহলে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হতে পারে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আমার হাইপোকগ্লোপ্যাথি হতে পারে, হাইপোক্যালসেমিয়া হতে পারে। আচ্ছা, হাইপোক্যালসেমিয়া কেন হয় কেউ বলতে পারবেন? আপনারা দেখেন তো, আপনারা ছোটবেলা থেকে ইন্টার্নশিপ থেকে 3 ব্যাগ ব্লাড দিলে আপনারা কি করেন বলেন তো, একটা ইনজেকশন দেন, কি ইনজেকশন দেন? ক্যালসিয়াম ক্যালসিয়াম গ্লুকোনেট দেন। কেন ক্যালসিয়াম গ্লুকোনেট দেন? কারণ পেশেন্টের হাইপোক্যালসিয়াম ডেভেলপ করে। ব্লাডটা জন্য আপু। হ্যাঁ, আমার ব্লাড ব্যাগের ভিতরে কি থাকে, ব্লাড ছাড়াও অ্যান্টিকোয়াগুল্যান্ট থাকে, ওই অ্যান্টিকোয়াগুল্যান্ট গুলো কি করে, ক্যালসিয়ামকে চিলেট করে ফেলে, হ্যাঁ। এই জন্য আমাদের বাইরে থেকে তখন পেশেন্টের হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করতে পারে, তখন হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করলে পেশেন্টের ওই যে মনে আছে আপনি হচ্ছে যখন বিপি কাফ বাঁধবেন তখন হাতটা এরকম হয়ে যাবে, কি সাইন এটা? প্রসেস সাইন। হ্যাঁ, তারপরে হচ্ছে আরো কিছু ভস্টেক সাইন আছে, ক্রোশিয়াস সাইন আছে, এইসব সাইন পাবেন আপনি, তাই না? তাহলে এই জন্য আমরা কি করতে পারি, ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে পারি। এগুলো তো আপনারা জানেনই। তারপরে হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া এগুলো হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে এই কারণে হচ্ছে। আয়রন ওভারলোড হচ্ছে কেন, আরবিসি গুলা হচ্ছে বেশি আরবিসি যাচ্ছে, ডিউ টু আরবিসি হ্যাজ আয়রনের কারণে আপনি অনেক বেশি
মানে ব্লাড দিচ্ছেন, তো আরবিসির মধ্যে কি আয়রন আছে না, সে কারণে আয়রন ওভারলোড হতে পারে। এই তো হাইপোথার্মিয়া হচ্ছে বাইরে থেকে আপনি এই যে ঠান্ডা ঠান্ডা রক্ত দিচ্ছেন পেশেন্টের জন্য হাইপোথার্মিয়া হতে পারে। আচ্ছা এইসব গেল। এবার আসেন হচ্ছে কি আমরা আমাদের আজকে মোটামুটি জেনারেল প্যাথোলজি শেষ করেছি। এখন আমরা চলে যাবো আমাদের সিস্টেমিক প্যাথোলজিতে। এবার বলেন আপুর আপনারা কি টায়ার্ড? না আপু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি সিস্টেমিক। জি আপু। আচ্ছা দেখেন সিস্টেমিকটা কি, দেখেন সিস্টেমিক প্যাথোলজির আন্ডারে আমরা কিছু প্রথমেই শুরু করতেছি ডিসঅর্ডার অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট দিয়ে। আমরা হচ্ছে গিয়ে সার্ভাইকাল স্ক্রিনিং দিয়ে শুরু করি। দেখেন রুটিন এজ ফর সার্ভাইকাল স্ক্রিনিং, এগুলো হচ্ছে জাস্ট দাগ দিয়ে রাখবেন, এখানে বোঝানোর কিছু নাই, আমি যেগুলো যেগুলো দাগ দিতে বলবো দাগ দিয়ে যান, এগুলো পরীক্ষায় আসতে পারে। সার্ভাইকাল স্ক্রিনিং এর রুটিন এজ এভরি ইয়ার, বয়স কত থাকলে 3 বছর পর পর, কত থাকলে 5 বছর পর পর, এই স্ট্যাটিস্টিক্সটা পড়বেন। ঠিক আছে, এতটুকু দাগ দেন, জাস্ট এতটুকু দাগ দেন যতটুকু আমি দেখালাম। আচ্ছা এবার আসেন সিআইএন, ঠিক আছে, সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া। সিআইএন এটা কি জিনিস? এটা ইজ আ ফর্ম অফ সার্ভাইকাল ডিসপ্লাসিয়া। একটু আগে আমরা ডিসপ্লাসিয়া মানে দেখে আসছি, ঠিক আছে। সো সিআইএন হচ্ছে এক ধরনের সার্ভাইকাল ডিসপ্লাসিয়া, এটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। আর এটার সিআইএন ডেভেলপ করার মেজর এটিওলজি কি? এইচপিভি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। কত? 16-18। আচ্ছা এবার আসেন দেখেন সিআইএন কিন্তু স্পন্টেনিয়াসলি রিগ্রেস করতে পারে। দেখেন এই পার্সেন্টেজ গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 50% CIN2 will regress within 2 years without treatment, ঠিক আছে। আর প্রোগ্রেশন টু ক্যান্সার যদিও হয় তাহলে কত বছর সময় লাগবে? 15 ইয়ার্স। এখন সাইটোলজিক্যালি আপনি কি পাবেন? ওই যে একটু আগে ডিসপ্লাসিয়া পড়ানোর সময় আমি বললাম না, একটা ডিসপ্লাসিয়ার মধ্যে আমরা কি কি দেখতে পাই? আমার সেল সাইজ শেপ অল্টার থাকবে, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও অল্টার থাকবে, বেশি বেশি মাইটোসিস হবে, হাইপারক্রোমাসিয়া হবে। এই কথাগুলো আমি বলেছিলাম না একটু আগে? দেখেন এই কথাগুলো এখানে লেখা, বিকজ আমরা কি জানি সিআইএন ইজ এ টাইপ অফ ডিসপ্লাসিয়া, তাই না? সো দেখেন এটা কি? নিউক্লিয়ার এনলার্জমেন্ট। ওই যে ছবিতে দেখাইছিলাম নিউক্লিয়াস গুলো কত বড় বড় হয়ে গেছে সেলের ভিতরে, ঠিক আছে। সাইটোপ্লাজম নিউক্লিয়ার রেশিও তাহলে অল্টার, ইউজুয়ালি এটা কি থাকে? 1:4। নিউক্লিয়াস যদি 1 হয় সাইটোপ্লাজম থাকবে 4, কিন্তু এখানে কি হয়ে যায়? ইউজুয়ালি 1:1 হয়ে যেতে পারে। আচ্ছা নিউক্লিয়ার প্লিওমরফিজম হতে পারে। হাইপারক্রোমাসিয়া মানে কি? ক্রোমাটিন কনডেনসেশন বেশি বেশি হচ্ছে, নিউক্লিয়ার স্টেনিং বেশি বেশি হচ্ছে, ঠিক আছে। আর প্লিওমরফিজম মানে অ্যাবনরমাল শেপ সাইজ হচ্ছে নিউক্লিয়াসের। ইনক্রিজ মাইটোটিক অ্যাক্টিভিটি, অনেক বেশি বেশি সেল মাইটোসিস করতেছে। আগে ছিল 5টা সেল, ডিসপ্লাসিয়া হওয়ার পরে সেখানে ডেভেলপ হয়ে গেছে 100টা সেল। দিস ইজ ইনক্রিজ মাইটোটিক অ্যাক্টিভিটি। এবং প্রত্যেকটা সেলের অ্যারেঞ্জমেন্ট, সেলের লুকিংটা হচ্ছে কি ব্যাড, ঠিক আছে। আচ্ছা এবার আসেন ইভালুয়েশন ওভার 5 ইয়ার CIN3, দেখেন এই পার্সেন্টেজটা একটু পড়বেন। CIN2 এর এই পার্সেন্টেজটা একবার দেখে রাখবেন। আচ্ছা তারপরে আসেন সার্ভাইকাল গ্ল্যান্ডুলার ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া। দিস ইজ নট ইম্পর্টেন্ট, ওকে, এখানে আর লিখে রাখেন, দিস ইজ নট ইম্পর্টেন্ট। সিআইএন হচ্ছে কি ইম্পর্টেন্ট ছিল। এবার আসেন সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারের মধ্যে প্রথমে আপনারা ইনসিডেন্সটা দেখেন, এবং এটা হচ্ছে কমনেস্ট গাইনোকোলজিক্যাল ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড। এটা এটা এই জায়গায় দাগ দেন। এজ অফ প্রেজেন্টেশন 52 ইয়ার্স, বাইমোডাল ডিস্ট্রিবিউশন, মানে দুইটা এজ গ্রুপ এটা দেখা দিতে পারে। একটা হচ্ছে 35 থেকে 39, আর একটা 60 থেকে 64। আচ্ছা এবং দেখেন সার্ভাইকাল ক্যান্সার 99.7% কি কারণে হতে পারে? হিউম্যান এইচপিভি কারণে। প্যাপিলোমা। হ্যাঁ ইয়েস। এবং 70%ই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কোন সাবটাইপ? 16 এবং 18, ঠিক আছে। বাকি সাবটাইপ তো আমরা জানি, তাই না? কিছু আছে হাই রিস্ক, কিছু আছে লো রিস্ক। হাই রিস্ক লো রিস্ক পারলে আপনারা হচ্ছে গাইনি দত্ত থাকলে গাইনি দত্ত থেকে দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা এখন সার্ভাইকাল ক্যান্সার কি কি ধরনের হতে পারে? হোয়াট আর দ্য টাইপস অফ সার্ভাইকাল ক্যান্সার? দেখেন স্কোয়ামাস হতে পারে, এটাই কিন্তু 80%, সো দিস ক্যান বি অলসো অ্যান SBA। দ্যাট সার্ভাইকাল ক্যান্সার যে হচ্ছে উইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমনেস্ট টাইপ? স্কোয়ামাস সেল কার্সিনোমা, ওকে। তারপর অ্যাডিনোমা কার্সিনোমা আছে, অ্যাডিনোস্কোমাস আছে, রেয়ার, এটা রেয়ার, ওকে। এবার আসেন এগুলা কিছু লাগছে না। এই যে স্টেজিংটা, ফিগো ক্লাসিফিকেশন অফ সার্ভাইকাল ক্যান্সার, এখানে তো আসলে আমার হেল্প করার মতন কিছুই নাই। যদি আমি হেল্প করতে পারতাম তাহলে আমি হেল্প করে দিতাম। এখানে আপনাকে এটা পড়তে হবে, ঠিক আছে। আপনাদের হচ্ছে গিয়ে স্টেজিংটা দুইটার স্টেজিং পড়তে হয়, ঠিক আছে। এই যে ফিগো স্টেজিংটা, একটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার আর একটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। এটা একটু কষ্ট করে মেমোরাইজ করতে হবে আপুরা, ঠিক আছে। সুন্দর করে ঠান্ডা মাথায় স্টেজ অনুযায়ী পড়বেন, যে স্টেজ 1 মধ্যে কি কি আছে। লিমিটেড টু দা সার্ভিক্স,
1A আছে 1A2 আছে, আবার 1B1 আছে 1B2 আছে। ঠিক আছে, কোনটা কতটুকু হলে কতখানি করব, ট্রিটমেন্ট জানা লাগবে না, আপনি কোনটা কতটুকুনি ডেপথ পেনিট্রেট করতেছে এটা একটু হালকা পাতলা একবার জেনে নেন। ঠিক আছে, আর ট্রিটমেন্ট যদি দেখতে পারেন একবার দেখে রাখেন। আমারও যদি এটা মনে থাকে না, তারপরে একটুখানি আপনার কাছে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে দেখেন, হয়তো একটা সিনারিও দিয়ে দিল, ঠিক আছে, যেখানে হচ্ছে কি বলতেছে উইদাউট ইনভলভিং দ্য প্যারামেট্রিয়াল ইনভেশন। ঠিক আছে, তাহলে এটা কোন স্টেজের মধ্যে যাবে বলেন তো? স্টেজ 2 এর মধ্যে যাবে, তাই না? 2A হলে প্যারামিটার ইনভেশন হয়ে যাচ্ছে, 2A হবে, এটা তো উল্টাপাল্টা লাইন অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। 2A হচ্ছে কি উইদাউট, আর 2B হয়ে গেলে উইথ প্যারামিটার ইনভেশন। বুঝা গেল জিনিসটা পুরা? আপুরা ও কথা আচ্ছা, এটা বলছেন না যে? আপু বুঝতে পেরেছি, এটা উল্টাপাল্টা হয়ে গেছে, না হ্যাঁ, এটা লেখাটাই একটু হচ্ছে উল্টা হয়ে গেছে। আর আপু 1/3 কি তাহলে কিছুই থাকবে না? 1/3 কি খালি না না না, থাকবে? শুনেন আমি বলি, আপু লোয়ার ওয়ান স্টেজ থার্ড 2 হবে, মানে, লোয়ার ওয়ান থার্ড হবে। স্টেজ 2 মানে এটা ইনভেট করবে বিয়ন্ড ইউটেরাস বাট নট টু পেলভিক ওয়াল, পেলভিক ওয়ালে যাচ্ছে না, অর লোয়ার ওয়ান থার্ড আপু অফ দ্য অথবা ভাজাইনা। লোয়ার, বুঝাইতে পারছি? পেলভিক ওয়ালে যাবে না অথবা লোয়ার ওয়ান থার্ড অফ দ্য ভাজাইনা যাবে না, কিন্তু বিয়ন্ড ইউটেরাস যাচ্ছে, কিন্তু আবার পেলভিক ওয়ালে যাচ্ছে না। এখন 2A কখন বলবো? উইদাউট প্যারামেট্রিয়াল ইনভেশন, আর 2B বলবো উইথ প্যারামেট্রিয়াল ইনভেশন। ঠিক আছে, স্টেজ 3 তে যখন চলে যাবে তখন সে এখানে বলছিল পেলভিক ওয়ালে আর লোয়ার ওয়ান থার্ডে যাবে না, স্টেজ 3 তে গিয়ে আবার পেলভিক ওয়াল আর লোয়ার ওয়ান থার্ড অফ দ্য ভাজাইনাতে চলে যাচ্ছে। ঠিক আছে, এখন 3A কখন বলবো নো পেলভিক সাইড ইনভলভমেন্ট, আর 3B কখন বলবো পেলভিক সাইড ইনভলভমেন্ট আছে উইথ হাইড্রোনেফ্রোসিস। ঠিক আছে, আপু স্টেজ 2 তে 1/3 ও ভেজানাতে কি হবে, মানে উইদাউট প্যারা এটাকে কেটে দিব? উইদাউট ইনভলভমেন্ট, স্টেজ 2 তে ওয়ান থার্ড অফ দ্য ভাজাইনা ইনভলভ হচ্ছে না, পেলভিক ওয়াল এবং ওয়ান থার্ড ইনভলভ হচ্ছে না। ঠিক আছে, জি আর আপু। স্টেজ 3 তে ইনভলভ হচ্ছে, ওয়ান থার্ড অফ দ্য ভাজাইনা, লোয়ার ওয়ান থার্ড অফ দ্য ভাজাইনা আর পেলভিক ওয়াল ইনভলভ হচ্ছে। ঠিক আছে, এটা দরকার হলে আপনারা ফিগো ক্লাসিফিকেশন অফ সার্ভাইকাল ক্যান্সার দিয়ে গুগল করবেন, গুগলে আরো ভালো ছবি আসবে, সেখান থেকে মিলাই পড়বেন। ঠিক আছে, এত প্যানিক করার কিছু নাই, ছোট ছোট পয়েন্ট ক্লাস মনে রাখবেন যে কোথায় প্যারামিটাল ইনভেশন আছে নাই, কোথায় পেলভিক ওয়াল লোয়ার ওয়ান থার্ড অফ দ্য ভাজাইনা আছে কোথায় নাই, কোথায় ব্লাডার রেকটাম ইনভলভ করে ফেলছে সেটা একটু দেখবেন একদম স্টেজ 4 এ। ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এবার আসেন হচ্ছে গিয়ে ইউট্রাইন প্যাথোলজির মধ্যে ইউট্রাইন ফাইব্রয়েডে চলে আসেন। সার্ভাইকাল প্যাথোলজি থেকে সিন পড়লাম আর সার্ভাইকাল ক্যান্সার পড়লাম, এবার ইউট্রাইন প্যাথোলজির মধ্যে ইউট্রাইন ফাইব্রয়েডে চলে আসেন। দেখেন ইউট্রাইন ফাইব্রয়েডের মধ্যে কি বলছে এখানে, এফেক্ট করে কত পার্সেন্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ, 20 to 40% ওমেন, এটা ইম্পর্টেন্ট, এটা রাখবেন। এবং ফাইব্রয়েড আমরা কি জানি, বেনাইন টিউমার অফ স্মুথ মাসেলস অফ দ্য ইউটেরাস, তাই না? তাহলে এটা কি, অ্যারাইজ ফ্রম দ্য ইউট্রাইন স্মুথ মাসেলস। টিউমারটা কেমন, ওয়েল সার্কামস্ক্রাইবড। আচ্ছা, there is no conclusive evidence that benign fibroid can become malignant। তার মানে এটা কি, এটা হচ্ছে মোস্টলি একটা বেনাইন কন্ডিশন, তাই না? ম্যালিগনেন্সি ইউজুয়ালি খুবই রেয়ার। আর বলতেছে রিস্ক অফ ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন টু লিওমায়োসার্কোমা, যদিও ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন হয় সেটা কি হবে, লিওমায়োমাটা কি হয়ে যাবে, লিওমায়োসার্কোমা হবে। কত পার্সেন্ট? 0.25%। দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট এসবিএ। ঠিক আছে আপুরা? আচ্ছা, তারপরে বলতেছে দেখেন কি, আমরা জানি দ্যাট ফাইব্রয়েড ইউজুয়ালি কি হয়, মেটাস্টেসিস করে ভায়া হেমাটোলজিক্যাল স্প্রেড। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে কি আপনারা এটার পাশাপাশি একটু আপনাদের যদি গাইনি দত্ত থেকে থাকে সেখান থেকে কি পড়বেন, রিস্ক ফ্যাক্টরটা দেখে রাখবেন লিওমায়োমার। তাহলে প্রথমে আমরা জানলাম লিওমায়োমা কি জিনিস, এটা বেনাইন লেশন অফ দ্য ইউটেরাস ইনভলভিং স্মুথ মাসলস অফ দ্য ইউটেরাস। এটা রেয়ারলি ম্যালিগনেন্ট, যদি ম্যালিগনেন্সি হয় লিওমায়োসার্কোমা ডেভেলপ করতে পারে ইন লেস দেন 0.25%। ঠিক আছে, ওকে। নেক্সট আপনারা কি দেখবেন, এটার হচ্ছে কি রিস্ক ফ্যাক্টর গুলো দেখবেন। রিস্ক ফ্যাক্টর গুলো মনে আছে আমার, ফাইব্রয়েড তাদের বেশি হয় যাদের হাইপার এস্ট্রোজেনিক স্টেট থাকে। ঠিক আছে, তার মানে হাইপার এস্ট্রোজেনিক স্টেট মানে কি, আর্লি মেনার্কি। আপনার হচ্ছে কি যত তাড়াতাড়ি মেনস্ট্রুয়েশন হবে আপনার শরীরে তত তাড়াতাড়ি এস্ট্রোজেন আসবে না? আপুরা জি সবাই আপু। রাখছে না, কিচ্ছু বলে না। আচ্ছা, তারপরে নালি পেরিটি। নালি পেরিটি কেন বলেন তো, যতবার আপনি প্রেগনেন্ট হবেন ততবার আপনার প্রেগনেন্সির হরমোন কি, P4P আমরা বলি, পি ফর প্রেগনেন্সি, পি ফর প্রজেস্টেরন। তাহলে মাল্টি পেরিটিতে আপনার শরীরে এস্ট্রোজেন কমে প্রজেস্টেরন আসতেছে, কিন্তু যে নালি পেরিটি যার বাচ্চা কাচ্চা হচ্ছে না, নালি প্যারাস, তার শরীরে এস্ট্রোজেনটা বেশি না? হ্যাঁ, তো এভাবে। তারপরে লেট মেনোপজ, এগুলা হচ্ছে কি আপনার রিস্ক ফ্যাক্টর ফর ফাইব্রয়েড। ঠিক আছে, আপনারা সোজা কথা লিখে রাখেন, রিস্ক ফ্যাক্টর হচ্ছে কি হাইপার এস্ট্রোজেনিক স্টেট, তার মানে কি আর্লি মেনার্কি, লেট মেনোপজ,
তারপরে নালি প্যারিটি, তারপরে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এখানেও কি থাকে, এস্ট্রোজেনটা বেশি থাকে। ঠিক আছে, এগুলা হচ্ছে কি আপনার, তারপরে ওবেসিটি আছে, কিছু ফ্যামিলি ফ্যাক্টর হিস্ট্রি আছে, তারপরে ব্ল্যাক উইমেনদের হয়, কিছু রেসিয়াল ভেরিয়েশন আছে এগুলা। আর প্রোটেক্টিভ ফ্যাক্টর কি, তাহলে লেট মেনার্কি, দেরিতে মেনস্ট্রুয়েশন হওয়া, আর্লি মেনোপজ, তবে মাল্টি প্যারিটি, জাস্ট উল্টাগুলা। ঠিক আছে, এবং কম্বাইন যারা ওসিপি নিবে তাদের ফাইব্রয়েড হওয়ার চান্সেস কম থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা গাণিতিক থেকে দেখে নিবেন, অথবা আমি তো মুখে বলেই দিলাম, যে যে পার্সন ঝটপট করে তো লিখেই ফেলছেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখবেন গাণিতিক থেকে, সেটা টাইপস অফ ফাইব্রয়েড। আমরা জানি ফাইব্রয়েড কতটা, কি ধরনের আছে, 3 ধরনের আছে। একটা হচ্ছে কি আপনার সাবসেরাস, মানে যদি আমি ইউট্রাসের ওয়াল ধরি, তাইলে আমি কি আঁকবো নাকি মুখে বললে তো বুঝবেন? সাবসেরাস, ঠিক আছে, মানে এই যে ইউট্রাসের বাইরের দিকে ডেভেলপ করতেছে, ঠিক আছে, সেরোসা থেকে। একটা হচ্ছে কি সাবমিউকাস, মানে এন্ডোমেট্রিয়াম যে লাইনিংটা আছে এন্ডোমেট্রিয়ামের ভিতর দিয়ে বের হচ্ছে। আর একটা হচ্ছে ইন্ট্রামুরাল অথবা ইন্টারস্টিশিয়াল, যেটা মায়োমেট্রিয়ামের মধ্যে বসে আছে, মাসেল লেয়ারের মধ্যে বসে আছে। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ কোনটা জানেন? ইন্ট্রামুরাল। ইন্টারনাল। ইয়েস, ইন্ট্রামুরালটা হচ্ছে কি, বা ইন্টারস্টিশিয়াল বলে, এটা হচ্ছে 70% কেস, 75% কেসে আমরা ইন্ট্রামুরাল টাইপ অফ ফাইব্রয়েড পাই। বাকি রইলো সাবসেরাস পাই 10%, আর সাবমিউকাস পাই 5%। কিন্তু সাবমিউকাসটা কিন্তু সবচেয়ে বেশি সিমটম প্রডিউস করবে, সবচেয়ে বেশি আপনার ডিসমেনোরিয়া বলেন, তারপর মেনোরেজিয়া বলেন, তারপর ইনফার্টিলিটি বলেন, মিসক্যারেজ বলেন, সাবমিউকাস ভ্যারাইটি নিয়ে আসবে। কারণ সে কোথায় বসে আছে? ক্যাভিটির ভিতরে বসে আছে না সাবমিউকাসটা? সে ইউটেরাইন ক্যাভিটির স্পেস কমায় দিচ্ছে, প্রেগন্যান্সি হচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, আবার কারো প্রেগন্যান্সি হচ্ছে না, ইনফার্টিলিটি হচ্ছে। ঠিক আছে, সবসময় একটা প্রবলেম ক্রিয়েট করে রাখছে কে? সাবমিউকাস ভ্যারাইটি। ঠিক আছে, সেই তুলনায় সাবসেরাস কিন্তু কম প্রেসার ইফেক্ট ছাড়া খুবই কম সিমটম তৈরি করে। সাব ইন্ট্রামুরালও কিন্তু ভালোই মেনোরেজিয়া করতে পারে, সেও কিন্তু মেনোরেজিয়া করে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এবার আসেন তাহলে, এতটুকুই দেখবেন ফাইব্রয়েড থেকে। এবার আসেন আমরা পড়বো এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, তাহলে এন্ডোমেট্রিওসিস মানে কি বলেন তো? এন্ডোমেট্রিওসিস মানে প্রেসেন্স অফ ফাংশনিং এন্ডোমেট্রিয়াম, মানে ফাংশনিং যে ইউটেরাসের 3টা লেয়ার না, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, প্যারামেট্রিয়াম, তাই না? আচ্ছা, তাইলে এই এন্ডোমেট্রিয়ামটা কি? যে একদম ইনার মোস্ট লাইনিংটা। এই এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস এন্ড স্ট্রোমা যদি প্রেজেন্ট থাকে এনি সাইড আদার দেন দা ইউটেরাইন মিউকোসা ইজ কল্ড এন্ডোমেট্রিওসিস। কথাটা কি বুঝতে পারছি? জি আপু। আপু আচ্ছা, তাইলে দেখেন ওর ফ্রিকোয়েন্ট সাইট কি, তাইলে এটাও কিন্তু আপনারা চাইলে 10 থেকে অ্যাড করে নিতে পারেন। আমরা দেখছি যে কিছু কমন সাইট আছে, কিছু রেয়ার সাইট আছে। কমন সাইট গুলো কি কি আছে? যেমন নাম্বার 1 কমন সাইট কি? ওভারি। নাম্বার 2 কি ওভারি। আছে? পাউচ অফ ডগলাস আছে, পেলভিক পেরিটোনিয়াম আছে, তারপর হচ্ছে ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট আছে, এগুলো হচ্ছে কমন সাইট। ওকে, আচ্ছা, তাহলে এখানে দিছে ফ্রিকোয়েন্ট সাইট পাউচ অফ ডগলাস, ওভারিস। আচ্ছা, কাদের হয়? ফার্টাইল এজে হয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রিভ্যালেন্স কি? 1 to 2%। এটিওলজি গুলার নাম খালি জানলেই হবে, এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, জেনেটিক, ট্রান্সপ্লান্টেশন হতে পারে, রেট্রোগ্রেড ইমপ্লান্টেশন, এটা নট সো মাচ ইম্পর্টেন্ট। এটা সিলোমিক হবে, হ্যাঁ, এখানে এটা সি হবে, সিলোমিক হবে, বানানটা ভুল আছে। আচ্ছা, ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার থাকতে পারে, এটা ক্লিয়ার সেল, ডিআর সেল, একটা ক্লিয়ার সেল ক্যান্সার থাকতে পারে। সিমটমটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, তাহলে আপনাদের মাথায় রাখতে হবে এন্ডোমেট্রিওসিস এর পেশেন্ট মেইনলি কি নিয়ে আসবে। আমরা যদি একটা ট্রায়াড দিয়ে মনে রাখি, তাহলে নাম্বার 1 তার সিমটম থাকবে ডিসমেনোরিয়া, নাম্বার 2 ডিসপেরোনিয়া, নাম্বার 3 ইনফার্টিলিটি। যদি আমি 3টা সিমটম বলি, তাহলে নাম্বার 1 এ বলবো ডিসমেনোরিয়া, নাম্বার 2 তে বলবো ডিসপেরোনিয়া, নাম্বার 3 তে বলবো ইনফার্টিলিটি। আর অনেক সময় ওরা বলে এন্ডোমেট্রিওসিস 5D দিয়ে মনে রাখতে। 5D দিয়ে যদি আমরা মনে রাখি, তাহলে 5টা ডি কি কি আছে? ডিসমেনোরিয়া, ডিসপেরোনিয়া, ডিসকেজিয়া, ডিসইউরিয়া, সাথে ডায়রিয়া। 5D দিয়ে অনেকে লেখে, হ্যাঁ। আচ্ছা, এবার আপনাকে মনে রাখতে হবে আরেকটা জিনিস পাশে রেখে রাখতে পারেন, যে এন্ডোমেট্রিওসিস এর পেশেন্টটা কেমন থাকবে। আপনার কাছে যখন এন্ডোমেট্রিওসিস পেশেন্ট আসবে, আপনি পেশেন্টের প্রোফাইল দেখেই বুঝে যাবেন দ্যাট দিস ইজ আ কেস অফ এন্ডোমেট্রিওসিস। দেখবেন যে পেশেন্টটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আপনার কাছে আসবে, পেশেন্টটা নালি প্যারিটির একটা হিস্ট্রি দিবে, এবং তারপরে তার কমপ্লেন থাকবে 3টা। কি কি সেটা? ডিসমেনোরিয়া, ডিসপেরোনিয়া এবং ইনফার্টিলিটি নিয়ে আপনার কাছে আসবে। ঠিক আছে, এটা গেল আপনার এন্ডোমেট্রিওসিসের এজ, মানে একটা বুঝবেন। এবং তার ডিসমেনোরিয়ার প্যাটার্নটা শুনলে আপনি বুঝবেন দ্যাট আপনার হচ্ছে 1 to 2 days prior to onset of menstruation
তার ব্যথা শুরু হবে। মেনস্ট্রুয়েশন হওয়ার 1 থেকে 2 দিন আগে থেকে ব্যথা শুরু হবে এবং হোল পিরিয়ড অফ মেনস্ট্রুয়েশনে তার ব্যথা থাকবে এবং পিক করবে হচ্ছে কি এন্ড অফ দ্য মেনস্ট্রুয়েশনে, মানে একদম পিক হবে এন্ড অফ দ্য মেনস্ট্রুয়েশনে। এগুলো জাস্ট এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আপনাদেরকে জাস্ট মনে রাখার জন্য বলতেছি, ঠিক আছে। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, সেটা কি CA-125টা এন্ডোমেট্রিওসিসে কেমন থাকে, এলিভেটেড থাকে। আচ্ছা স্টেডিংটা যদি চান তাহলে দেখে রাখতে পারেন, কিন্তু স্টেডিংটা এত বেশি ইম্পর্টেন্ট না, না পড়লেও চলবে। এবার আসেন অ্যাডিনোমায়োসিস। আচ্ছা এন্ডোমেট্রিওসিসের সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আপনারা একটু এন্ডোমেট্রিওসিসের পাশে এখানে লিখে রাখবেন। একটা তো পেশেন্ট প্রোফাইল লিখলেন, আরেকটা লিখে রাখতে পারবেন যে ক্লিনিক্যালি আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন। পেশেন্ট আপনার কাছে আসলো, আপনি তো হিস্ট্রি নিলেনই, পেশেন্টের ডিসমেনোরিয়া, ডিসপ্যানোরিয়া, ইনফার্টিলিটি কমপ্লেন করতেছে। পাশাপাশি আপনি যখন পার্স স্পেকুলাম এক্সামিনেশন করবেন তখন আপনি কি পাবেন, ব্লুইশ পাউডার বার্নড লেশন পাবেন সার্ভিক্সে এন্ড পোস্টিয়ার ফর্নিক্স অফ দ্য ভাজাইনা। ব্লুইশ পাউডার বার্নড লেশন, দেখবেন এরকম পাউডারের মতন নীল 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 ফোটা ফোটা লেশন দেখতে পাচ্ছেন কোথায়, সার্ভিক্স এন্ড পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ভাজাইনা। এবার আপনি বাই ম্যানুয়াল মানে পিভি করছেন, বাই ম্যানুয়াল এক্সামিনেশন করছেন, তখন আপনি কি পাবেন, নোডুলারিটি ফিল করতে পারবেন কোথায়, মানে হাতে এরকম দানা 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 ফিল হবে কোথায়, পাউচ অফ ডগলাস। Retrosacral ligament. হ্যাঁ পাউচ অফ ডগলাসে, পাউচ অফ ডগলাসও তো আপনি ফিল করতে পারবেন তাই না, ওই যে আপনি অ্যান্ট্রিওফর্নিক্স দিয়ে যখন হাত দিবেন তখন, এবং পোস্টিওফর্নিক্স দিয়ে যখন হাত দিবেন তখন কি পাবেন, ইট্রোস্যাক্টাল লিগামেন্টও এরকম নোডুলার ফিল পাবেন, ঠিক আছে। আপু আরেকবার একটু repeat করুন। ল্যাটারাল ফর্নিক্স দিয়ে কি পেতে পারেন, যদি আপনার ওভারিতে থাকে তাহলে এন্ডোমেট্রিওমা ডেভেলপ করবে, তাহলে ল্যাটারাল ফর্নিক্সে হাত দিলে আপনি ওভারি পাশ থেকে এন্ডোমেট্রিওমাটাও ফিল করতে পারেন, চকলেট আপু আরেকবার ঠিক আছে। করেন আপু। বায়োল্যাটারাল অ্যাডেনেক্সাল মাস পেতে পারেন আপনি। কেউ কিছু বলছেন আপু? আপু একটু রিপিট করতে হবে। কোন জায়গাটা আপু? আপু প্রথমত হচ্ছে আমরা ব্লুইশ পাউডার বা লেশন পাবো সার্ভিক্স আর স্পেকুলাম। আপনার কাছে পেশেন্ট আসলে আপনি কি স্পেকুলাম দিয়ে দেখবেন না প্রথমে, হুম। ধরেন আপনি কাসকস দিয়ে দেখতেছেন, তখন আপনি জি কি আপু। দেখতে পারবেন, ব্লুইশ পাউডার বার্ন লেশন কোথায় দেখবেন, অন দ্য সার্ভিক্স এন্ড পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ভাজাইনা। আচ্ছা আচ্ছা ওকে এবার আপনি কি করবেন, হিস্ট্রি নিলেন, পার স্পেকুলাম দিয়ে দেখলেন, এবার আপনি পার ভাজিনাল এক্সামিনেশন করবেন না, পার ভাজিনালের আরেকটা নাম কি, বাই ম্যানুয়াল এক্সামিনেশন। তখন আপনি কি ফিল করবেন, আমি কি বলছিলাম, এন্ডোমেট্রিওসিস মানে কি, এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলা আদার দেন এন্ডোমেট্রিয়াম অন্য কোনো সাইটে আছে, তার কমনের সাইট বলছিলাম ওভারি, পাউচ অফ ডগলাস, ইট্রোস্যাক্টাল লিগামেন্ট। তাহলে আপনি কি পারবেন, আপনি যখন পিভি করবেন এন্ট্রিওফর্নিক্সে হাত দিলে আপনি পাউচ অফ ডগলাসের মধ্যে দেখবেন নোডুলারিটি, তাই না, তাহলে আপনি লেখেন রিভিলস নোডুলারিটি, নোডুলারিটি দানা দানা দানাদার পাবেন ইন দা পাউচ অফ ডগলাস। তারপরে কোথায় পাবেন, ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট, মানে আপনি যখন পোস্টেরিয়র ফর্নিক্সে হাত দিবেন তখন ইউট্রোস্যাক্রাল লিগামেন্টটা ফিল করতে পারবেন ওখানে, দেখবেন যে ইউট্রাসটা ফিক্সড হয়ে আছে, কারণ অনেক অ্যাডিশন তৈরি হয়, ইউট্রাসটা ফিক্সড হয়ে আছে, রেট্রোভার্টেড হয়ে আছে। এবং আপনি ইউনিল্যাটারাল অথবা বাইল্যাটারাল কি পেতে পারেন, চকলেট সিস্ট বা অ্যাডেনেক্সাল মাস। কারণ ওই যে যদি ওভারিতে চলে যায় তাহলে ওভারিতে যখন আমার এন্ডোমেট্রিওসিস হয়, এটার নাম কি বলেন তো, চকলেট সিস্ট অথবা এন্ডোমেট্রিওমা বলি আমরা, তাই না। জি আপু। আচ্ছা চকলেট সিস্টটা কি এন্ডোমেট্রিওসিস অফ দ্য ওভারি না? জি আপু। জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও তো আপনি মাই ম্যানুয়াল এক্সামিনেশন করলে পাবেন। আপনার যদি দুই পাশে চকলেট সিস্ট থাকে তাহলে কি আপনি পিভি করলে আপনি বায়োল্যাটারালি অ্যাডেনেক্সাল মাস ফিল করতে পারবেন না? পাবেন তো। আপু এটা খুব বড় না হলে কি পাওয়া যাবে? কি খুব বেশি বড় না হলে কি পাওয়া যাবে? পাওয়া মানে যাবে, কত? আপনার কাছে পেশেন্ট যখন আসবে তখন সে মোটামুটি একটা ভালো সাইজ নিয়ে আসবে, 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার নিয়ে আসবে, ঠিক আছে। তখন আপনি যদি ভালো পিভি করতে পারেন আপনি পেতে পারেন, কারণ আপনি তো পার অ্যাবডোমেন দিয়ে কিন্তু তার হাত, আপনার আরেকটা হাত কোথায় থাকবে, পার অ্যাবডোমেনে থাকবে না, তো আপনি পার অ্যাবডোমেন দিয়ে ফোর্স দিচ্ছেন, এদিকে পিভি করতেছেন, তাহলে আপনার কাছে কি মাছটা কি আপনি আপনার হাতের দিকে নিয়ে আসতে পারবেন না? জি আপু। পারবেন না? হ্যাঁ পারবেন, কিন্তু লিন এন্ড থিন পেশেন্ট হলে পারবেন, যদি এখন একটা ফ্যাটি ওবেস পেশেন্ট আপনার কাছে আসে তাহলে আপনি কোনো কিছুই পাবেন না, সোজা কথা, ঠিক আছে। আচ্ছা এবার আসেন, তাহলে আপনারা মোটামুটি এতটুকুই জানবেন, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এখান থেকে এন্ডোমেট্রিওসিস থেকে আর আপনাদের কিছু জানা লাগবে না তেমন, ট্রিটমেন্ট এখান থেকে আসে না। ট্রিটমেন্ট হচ্ছে কি আপনাদের কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে, কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। মেডিকেল ট্রিটমেন্ট থেকে প্রথমে আমরা হরমোন দিয়ে আপনার মেনস্ট্রুয়েশনটা বন্ধ করে রাখি, ঠিক আছে। যেমন কি কি দিই আমরা, এস্ট্রোজেন প্রজেস্টেরন দিতে পারি, সাথে পাশে পাশে হচ্ছে কি আমরা কিছু জিএনআরএইচ অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টের নাম পড়িয়েছিলাম না আমি FCPS পার্ট 1 ফার্মা ক্লাসে, মনে আছে যারা